Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Yes, a warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. So আজকে তিনজনই কিন্তু আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি থেকে আছে। তো আমি ভাবছি একটা ছোট্ট গান এই সময় যেটা হয় বা এই সময় যেমন মানুষের যেরকম মন আছে, তো সবাইকে ডেডিকেট করে একটা ছোট্ট গান গাইবো। বেশি লাইন গাইবো না, আমি জানি আমি গায়ক নই, একটারই ভালো, তাও আমি একটা ছোট্ট গান গাওয়ার একটা সাহস করি। खुदा मुझको बता तू रहता कहाँ, क्या तेरा पता। हम तो यहाँ पे मुसाफिर हैं जो ढूंढे अपनी मंजिल का पता। है खुदा मुझको बता तू रहता कहाँ, क्या तेरा पता। हम तो यहाँ पे मुसाफिर हैं जो ढूंढे अपनी मंजिल का पता। আমি গাইতে পারি না, তবু চেষ্টা করলাম। সত্যি এই সময় দাঁড়িয়ে ভালো গেছো। সত্যি আমি জানতাম না এরকম এতটা ভালো গাও। ইনফ্যাক্ট গাও জানি না, আমি ভালো গাইতে পারি না, আমি চেষ্টা করি। আগে আমার একটা ব্যান্ড ছিল, অভিনয়ের আগে আমি ব্যান্ডে একটা, ওই জন্য আমার সঙ্গে উপলদা বলো, গাবুদা বলো, যারা চন্দ্রবিন্দু বা আমাদের রূপমদা বলো, সবার পরিচয়, বিকজ ব্যান্ড থেকেই আমার শুরু স্টেজ পারফরমেন্স। তো সেটা অনেকজনই জানে না, তো আজকে এখান থেকে জানাতে পারলাম। তো গানটা ভাল লাগে, গানটা ভাল লাগে, তো তাই জন্য আর এই সময় এই গানটা খুব দরকার। আমি বিশ্বাস করি যে ভগবানই আমাদেরকে দিক দেখাতে পারবে। আমরা কিন্তু সবাই জানি না যে কি জায়গায় আমরা পরবর্তীকালে যাচ্ছি। তো আজকে সত্যি আই এম রিয়েলি গ্রেটফুল দ্যাট we have three really important guests with us and I'm honored that they have joined me only at Just News Talking Straight with Sandeep. আমি সবাইকে ইন্ট্রোডিউস করাবো, বাট বিফোর দ্যাট আই নিড টু সে হোয়াট ইজ দ্য টপিক, ডিসকাশনের টপিক কি। এখন তো আমরা আনলকে আছি, আনলক হয়ে গেছে, প্রায় লকডাউন উঠে গেছে, কয়েকটা জায়গায় রিল্যাক্সেশন দিয়েছে। বাট লকডাউন হওয়ার ফলে যে ইকোনমিক্যাল ক্রাইসিস, যে প্রত্যেকটা জায়গায় যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা মানুষ ফেস করছে, সেগুলো প্রত্যেকটা সেগমেন্টে কীরকমভাবে গেছে। আজকে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ওটিটি ইন্ডাস্ট্রি, দেন আমাদের লাক্সারি ইন্ডাস্ট্রি, সেলুন ইন্ডাস্ট্রি, দেন অ্যাড এজেন্সিজ, স্টুডিও ইন্ডাস্ট্রি, তো সব কিছু নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। তো আজকে ডিসকাশনের বিষয় এটা নিয়ে। অ্যান্ড অবভিয়াসলি আই উড লাইক টু ইন্ট্রোডিউস থ্রি অফ মাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট গেস্ট উইথ আস। Mr. Firdaus Al Hasan is there with me. I'm really honored that he has joined me. He is right now a film and television producer, a national award-winning producer. He is currently the president of Film Federation of India and also Bengal Film and Television Chamber of Commerce. Zero president to me. So a warm welcome to Mr. Firdaus Al Hasan in my show Talking Straight with Sandeep at Just News. তুমি এসেছো, I'm really honored. তো আমি জানি তুমি খুব ব্যস্ত থাকছো, এখন ওয়েবিনার থেকে শুরু করে সব জায়গাতে তুমি ব্যস্ত, তাও তুমি যে এসেছো আমার খুব ভালো লাগছে। তোমার সঙ্গে জমিয়ে যে এই সময়ের পরিস্থিতিটা কিভাবে মোকাবিলা আমরা সবাই সবার পাশে থেকে সবার সাথে থেকে করতে পারবো, সেটা নিয়ে তোমার সঙ্গে জিজ্ঞাসা করব। আর তার সঙ্গে আছে আমাদের মধ্যে উপস্থিত মিস নীরজিতা চৌধুরী ইজ দেয়ার। শি ইজ আ বিজনেস entrepreneur, completed masters in filmmaking and editing. She has acted in films called Not Born Not Out, opposite to Shashwat Chatterjee, renowned actor. Life in Kolkata Life, opposite to Shobosachi Chakraborty. Joy Joyantir উনি লিড অ্যাক্ট্রেস হিসেবে উনি কাজ করেছেন। Obviously she is also in ads in Senco, Simoco, Select Stores, Sansita, and she has also done music videos in T-series. Recently brand face of Neeraj Glamour Saloon owned by her. She is also a business lady. She has been doing businesses in all segments. Chennai Express food outlets in malls, you can all see Chennai Express food outlets are there. Let's Chat food outlet in Money Square Mall, cafe, then Neeraj Glamour Saloon, so many things. A warm welcome to Neerajita Choudhury in my show. Thank you so much. Thank you so much. তার সাথে আমার একজন খুব কাছের মানুষ আছেন, মিস্টার রণজিৎ বিশ্বাস with us, the proprietor of Nancy Professional Studio that has 3 branches, 25 years of experience in photography and fashion industry. He has a good faith and goodwill in humanity, and obviously he is into social activities also. And also he has won
Indian Premier Fashion National Award 2019 and 2020. A warm welcome to you in my show, Ronojit Da. Thank you. Namaskar. Before starting the program, I would like to thank the CEO of Just News and Just Studio, Suchandra Vania, for initiating this great idea of Talking Straight with Sandeep. ও ভেবেছিল বলে আমি এরকম একটা শো করলাম লকডাউন পিরিয়ড, এবং এখন আমরা সেটা দেখতেও পাচ্ছি খুব ভালো রেসপন্স। And obviously I would like to thank the back team, চন্দ্রদয়, প্রতীক, সৌমিতা and our main support team, because আমি প্রোগ্রামটা করে চলে যাচ্ছি কিন্তু তারপর কিন্তু এডিটিং করে সেটাকে প্রিমিয়ার করা অ্যান্ড সব কিছু দায়িত্ব কিন্তু তাদের উপরে। তো ব্যাক টিম ইজ দ্য মেইন টিম, বলে না একটা কিছু হওয়ার পেছনে ব্যাক টিম মেইন করে কাজ, তো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। অ্যান্ড আই উইল লাইক টু থ্যাংক মাই অডিয়েন্স who are regularly showing love and blessings on me. They are supporting me. For that reason I can do this film. তো আমি আমার প্রশ্ন শুরু করব। তো আমি প্রথমেই যাব হাসানদার কাছে, মানে হাসানদা আমার খুব কাছের মানুষ, হাসানদা থেকে শুরু করব। জানেও হাসানদা আমি কি জিজ্ঞাসা করব। তো কিরকম অবস্থা দেখতে পাচ্ছ? তোমার কাছে কয়েকটা প্রশ্ন একদম সরাসরি সোজাসুজি করি, বিকজ যেটা টকিং স্ট্রেট, আমরা সোজা কথা বলবো, কোনো কিছু আধা ধরা নয়, একদম সোজা কথা, সাতটা কথা। সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য নয়, তো সেটা কিরকম ভাবে দেখছো? দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে, যে শুটিং কি এখন আমরা জানি শুরু হয়ে গেছে, আমিও শুট করছি, ইনফ্যাক্ট Hello. Hello. Am I audible? Can you hear me? Now. এখন শুনতে পাচ্ছি, এর আগে পাইনি। Actually আবার রিপিট করছি। তো আমার তোমার কাছে প্রথম প্রশ্ন যেটা হাসানদার কাছে, যে ওয়ার্ক ফ্রম হোম তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য মানে আমার তো মনে হয় না অ্যাপ্লিকেবল, তোমার কি মনে হয়? কারণ ছোট ছোট অনেক ছবি এই সময় হয়েছে, তো সেটা কি পরবর্তীকালে একটা অল্টারনেটিভ জায়গা নিতে পারে বলে তোমার মনে হয়? এটা তোমার কাছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, টেলিভিশন ইন্ডাস্ট্রি আর ফিল্ম ইন্ডাস্ট্রি এখন কিন্তু রোল করা শুরু করছে, উই অল নো। তো সত্যি কি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেইনটেইন? আচ্ছা একটা করে আমি আসলে তোমাকে দিলাম, কারণ ঠিক আছে তুমি একটা করে বলো প্লিজ। বল, প্রথম প্রশ্নটা কি ছিল তোমার? ক্যান ইউ রিপিট ওয়ান্স? আই এম টেলিং কি ওয়ার্ক ফ্রম হোম আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয়, মানে আমাদের শুটিং করা অ্যাপ্লিকেবল নয়, স্ক্রিপ্ট রাইটিং এর জন্য অ্যাপ্লিকেবল, বা ভাবতে পারে লোকেরা এটা তো আর পরবর্তীকালে মানে সিনেমা করব বা কাজ করব সেটা তো হয় না। কিন্তু আমরা দেখেছি এই সময় দাঁড়িয়ে অনেক রকম ফোনে শুট করে কিন্তু ছবি অনেক রকম হয়েছে, সেটা আমরা দেখেছি। তো এটা কি পরবর্তীকালে একটা অল্টারনেটিভ হতে পারে? First of all, thank you for inviting me. I'm honored. It's my pleasure. Second thing is that we are going through a pandemic and the world was not prepared for that. খালি আমার ইন্ডাস্ট্রি বলে নয় বা আমাদের ইন্ডাস্ট্রি বলে নয়, all other industries have been affected and they are trying to cope up with it. Right. তো আমাদের ইন্ডাস্ট্রির একটাই কথাই বলতে পারি যে ডেফিনেটলি ওয়ার্ক ফর হোম শুধু আমার ইন্ডাস্ট্রির, অনেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই মুশকিল, মানে আইটি সেক্টরে কিছু ইন্ডাস্ট্রি ছাড়া বা কিছু ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। ইটস আ কম্প্রোমাইজ অর মেবি আ টেম্পোরারি সলিউশন, নট আ কমপ্লিট সলিউশন, নট আ ফাইনাল সলিউশন। উই আর ওয়েটিং কবে এটা শেষ হবে and we'll get back to our work. And film and television is, আমি সবসময় বলি, it's a creative world and it's a passion driven profession. বেশিরভাগ লোকই এই প্রফেশনে আসে ড্রাইভ বাই প্যাশন, and it's a different, there is no ABCD of this business. You don't know, we gamble on creative minds. Instead of gambling on horse, we gamble on creative minds. So we are all waiting. Second thing, shooting, যেহেতু television is a different, television is more studio based shoot, তো সেটা সেক্ষেত্রে হয়তো এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে। বাট অ্যাজ ফার ফিল্ম ইজ কনসার্ন, লাস্ট 20 বছর প্রায় 80s 90s যেরকম ছিল, ফিল্মটা টোটালি ইনডোরে হতো বা এক স্টুডিওতে হতো সেট করে, বাট এখন ফিল্ম ইজ টোটালি আউটডোর। তো সেক্ষেত্রে আমার মনে হয় ফিল্মের শুট উই হ্যাভ টু ওয়েট। কেন আমি আমার নিজেরই একটা ছবি যেটা নুসরাত আবির আছে এবং দত্তদা ডিরেকশন করছে, দিচ্ছে, I have 2 days shoot left. So unfortunately I have to wait. So we are waiting. Canona, one thing is safety is concern basically of the artist. You cannot take risk. Second thing, হাসানদা
তোমাকে একটা এই প্রশ্নই বলবো, সত্যিকারে কি ফিজিক্যাল ডিস্টেন্সিং, আমি সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা বলবো না, কারণ আজকের দিনে আমরা যে শোটা করছি আমরা ফিজিক্যালি ডিস্টেন্স কিন্তু সোশ্যালি কিন্তু আমরা এক হয়ে গেছি। এখন সবকিছু কিন্তু আমরা মানে নেটের থ্রুতে ইন্টারনেট থ্রুতে এক হয়ে যাই। তো সত্যিকারে কি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে শুটিং করা পসিবল? যদিও করতে হচ্ছে সবাইকে। না না, আমি সেটাই তো বললাম যে সম্ভব নয়। সিনেমার ক্ষেত্রে তো একদমই নয়। সিনেমার ক্ষেত্রে আজকে ধরো আমি আউটডোর শুট করব, আমি আমার একটা স্টেশনে শুট করতে, বা ধরো তোমার বাড়িতে শুট করতে হবে, তো আই নিড দ্য পারমিশন ফ্রম ইয়োর হাউস, নট ইভেন ইয়োর হাউস, দ্য লোকালিটি ইন টোটাল। তো ফিল্মের ক্ষেত্রে আমরা নিজেরাই উই হ্যাভ আ গ্রুপ, আমাদের একটা প্রডিউসার গ্রুপ আছে, উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উই উইল ওয়েট দো দ্য গভর্নমেন্ট হ্যাভ গিভেন গ্রিন সিগন্যাল। অ্যাট দ্য মোস্ট আমরা এই মুহূর্তে পোস্ট প্রোডাকশনে কাজ করতে পারি বা প্রি প্রোডাকশনের কাজ করতে পারি। অন ফ্লোরে গিয়ে শুট বা অন রোডে গিয়ে শুট করা, আই থিঙ্ক ইট উইল টেক সাম মোর টাইম। অ্যান্ড যেহেতু আমি ফিল্ম ফেডারেশনে আছি, so we had an all India meeting also, and all the region, south, north, south, we all decided that we will wait till we'll assess the situation. যতক্ষণ অবধি না ভ্যাকসিনটা আসে, যতক্ষণ অবধি না আমরা একটু সুস্থ স্বাভাবিক জায়গায় এগোতে পারি, ততদিন অবধি একটু ওয়েট করতে হবে। খুব ভালো পয়েন্ট হাসানদা বলেছে, উই নিড টু ওয়েট, বিকজ আমাদের তো শুটিংয়ের ক্ষেত্রে ওই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে যে শুটিংটা তো একটা ঘরের মধ্যে শুধু বা একটা স্টুডিও পাড়ায় হওয়ার ব্যাপার নয়। সিনেমার ক্ষেত্রে অনেক লোকেশনস থাকে, অনেক জায়গা থাকে, তো সেখানে পারমিশন নেওয়ার ব্যাপার থেকে অনেক ঝামেলা থাকে। তো সেগুলোকে কীভাবে পোহাতে লোক, আমি এই প্রশ্নটা নিয়ে একটু নীরাজিতার কাছে যাব, বিকজ নীরাজিতা ইজ ইনটু সো মেনি থিংস। তো আমি নীরাজিতাকে জিজ্ঞাসা করবো যে তথাকথিতভাবে সেলুন ইন্ডাস্ট্রি, ক্যাফে ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা কীরকমভাবে দেখছো? বিকজ এখন আমরা আনলকে আছি, তো বিজনেস কীরকম হচ্ছে বলে তোমার মনে হয়, বা কীরকমভাবে লোক আসছে, বা না কি অবস্থা, মানে লোকেদের মনে একটা নাকি ভয় আসছে যে আমি যাবো কি যাবো না, কি বলে? লো পাওয়ার মধ্যে দেখালো। Yeah, I'm asking this to Neerajita. Neerajita, can you hear me? Hello. I can't Hello. hear. Yeah, I'm asking you ki now at this moment we are in lock, we are right now in unlock phase. So how are you seeing your business growth? Mane I'm talking about Like cafe industry, restaurant industry, and obviously saloon industry, because everybody is conscious ki it is not about only money, যে আমার কাছে টাকা নেই তাই জন্য আমি যাচ্ছি না, সেরকম নয়। কিছু কিছু লোক তারা ভাবছে যে আমি যাব না বিকজ আমার সেলুনে গেলে আমার করোনা হয়ে যেতে পারে, আমি রেস্টুরেন্টে বসে খেলে আমার করোনা হয়ে যেতে পারে, আমি হয়তো আমাদের সেলুনে হোক বা রেস্টুরেন্ট হোক, এগুলো জায়গায় গেলে আমাদের করোনা হতে পারে, সেই জন্য ক্যাফেটেরিয়াতে বসলাম। মানে একটা ভয় ভীতি কাজ হচ্ছে মানুষের মধ্যে। তো সেটা কিভাবে দেখছো এই সময়? I'm asking you, Neerajita, can you hear me? বুঝতে পেরেছি। Yeah, please answer. দেখো, আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে, ক্যান ইউ হিয়ার মি? Yeah, I can hear you. Yeah. Yeah, I can hear you. হ্যালো। Yeah, we can hear you. শুনতে পাচ্ছি। কানেকশন শুনতে পাচ্ছি। ওকে, তো আমি বলে যাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে, দেখো, দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে লাক্সারি, আর একটা হচ্ছে নেসেসিটি। তো বিজনেসের ক্ষেত্রে কিন্তু ঠিক তাই, লাক্সারি ডিপার্টমেন্ট আলাদা, নেসেসিটি ডিপার্টমেন্ট আলাদা, রাইট? তো নেসেসিটির মধ্যে কি, লাইক ফুড, স্যালন, medicine, whatever the thing, এগুলো হচ্ছে necessity department. Luxury is, you know, that rest of the thing is luxury. তো সেলুন পার্ট লোকেরা ভাবছে ঠিকই, দ্যাটস ট্রু, যে এই কন্ডিশনে যাওয়াটা ঠিক কিনা বা এখন ঠিক হবে কিনা, বিকজ সেলুনে we have to close with our, like, you know, clients and all. তো সেই জায়গায় দূরে থেকে কোনো কিছু সার্ভিস দেওয়াটা সম্ভব নয়। সেই ক্ষেত্রে যতক্ষণ আমরা বেশি কশাস এই ব্যাপারটা থাকছি, বিকজ আমরা সেলুন ব্যাপারটা উই অল নো যে কি হয় ওখানে, কিভাবে সার্ভিস দেওয়া হয় না হয়, কিন্তু এখন আমাদের নতুন ভাবে ভাবতে হচ্ছে এই কন্ডিশনে
আমাদের কিভাবে সার্ভিস দিতে হবে, দ্য ডিফারেন্ট ওয়ে, তো সিকিউরড ভাবে। তো সেইখানে ন্যাচারালি যখন লকডাউন ছিল তখন সেই কন্ডিশনে কারো মাথায় এটা আসেনি যে এটা আবার লকডাউনটা, আমরা শুধু ওয়েট করছিলাম লকডাউনটা কবে খুলবে, কবে জিনিসটা ঠিক হবে। তো বাট এখন আমরা কিন্তু মোটামুটি রেস্ট অফ দ্য পিপল, আমি যার সাথে কথা বলেছি বা তোমরাও এগ্রি করবে, সবার কিন্তু মাথায় এটা ঢুকে গেছে যে আমাদের এই কন্ডিশনের মধ্যে দিয়েই চলতে হবে। ইটস নট লাইক যে বাইরে বেরোচ্ছি কাজে যাচ্ছি মানে ইটস করোনা ইজ গন, সবকিছু ইটস ওভার। আমাদের এগুলোর মধ্যে বাঁচতে হবে, করোনাকে নিয়েই বাঁচতে হবে, করোনাকে নিয়ে এগোতে হবে, ইমিউন হতে হবে, প্রপার প্রিকশনস নিতে হবে। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন চটজলদি করবো নিরাজিতার কাছে, যে ডু ইউ ফিল কি যদি ভালোভাবে প্রিকশন নেওয়া হয়, মেজারমেন্টস, ক্যাফেটেরিয়া হোক বা সেলুন হোক, সেখানে যদি সেই, আমি দেখেছি অনেকজন সেই ভিডিওস করছে যে আমরা ভালো করে স্যানিটাইজ করছি, ভালোভাবে ইয়ে করছি, তাতে সেই বর্ষাটা। ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? এবার বলো। হ্যাঁ বলো। বলছি যদি ভালো করে প্রিকশনস মেজারমেন্টস গুলো যদি ভালোভাবে নেওয়া হয় সব জায়গাতে, ক্যাফেটেরিয়া হোক, রেস্টুরেন্ট হোক বা বিভিন্ন জায়গায় যেমন আমাদের সেলুনস হোক, তো সেখানে যদি আমরা ছোট ছোট, আমি দেখেছি অনেকজন ভিডিওস করছে, ভিডিওস করে ছাড়ছে তারা সোশ্যাল মিডিয়াতে এবং নিজেদের স্ট্যাটাস এন্ড ফেসবুকে সব জায়গায়, সেটা করে কি বহু লোক আসছে, বহু লোক কি ওই ভিতরের মধ্যে ওই আতঙ্ক যেটা মানুষের মধ্যে কাজ করছে, ওই ফিয়ারটা, সেটা কি কমে যাচ্ছে বলে মনে হচ্ছে নিরাজিতা? বহু লোক কি তখন ওই ভরসাটা পাচ্ছে সেখানে যাওয়ার, ওই আতঙ্কটা কি কমে যাচ্ছে, ওই ভয়টা কি কমে যাচ্ছে সেটা করলে? দেখো আমরা কিন্তু যারা এই লকডাউন পিরিয়ড বলো বা লকডাউন পিরিয়ড শেষ হওয়ার পর থেকে বলো, যাদের কাজ শুরু হয়ে গেছে তারা প্রত্যেকে কিন্তু আতঙ্ক নিয়ে যাচ্ছে, বেরোচ্ছে, বাট উইথ দ্য ফুল অফ প্রিকশন, রাইট? তো সেই ক্ষেত্রে সেম হচ্ছে এটাও, এটা কিন্তু যারা যে সেফটি মেজার নিয়ে করছে আর সেফটি সবকিছু নিয়ে করছে, স্যানিটাইজ করুক বা যাই করুক, তো সেইভাবে এরাও যেভাবে করছে, আতঙ্ক সবার তাদের মধ্যে যাচ্ছে, থাকছে। ইনফ্যাক্ট যারা কাজে বেরোচ্ছে, সেম ক্ষেত্রে এখানে হচ্ছে, আমার সেলুনেও তাই হচ্ছে, তারা কিন্তু আসে উইথ আতঙ্ক অ্যান্ড অল এভরিথিং, বাট যখন তারা সেই জিনিসটা পাচ্ছে, সেফটিটা পাচ্ছে, তখন কিন্তু তাদের মধ্যে আসার পর সেই ব্যাপার কিন্তু থাকছে না। তো আস্তে আস্তে কি মানুষের মধ্যে এই এখন যখন আগে যখন আমি খুলেছিলাম তখন একজন কি দুজন হয়তো আসছিল, বাট এখন কি একজন দুজন আসার পর দে নোজ কে সে ফিরে যাওয়ার পর দে আর সিকিউর, সেফ। লাইক আমরা যখন ফার্স্ট অফিসে যাই তখন আমরা বাড়িতে ফিরে আসার পর কিন্তু উই আর ফিল লাইক ওকে উই আর সেফ এন্ড সিকিউর। সো সেম লাইক দিস, আস্তে আস্তে জিনিসটা এটার মধ্যে দিয়ে চলতে হবে, বাট ইউ হ্যাভ টু। চটজলদি একটা প্রশ্ন করব, কত এই সময় দাঁড়িয়ে বিজনেস তোমাকে নিজেকে, আমরা তো এখান থেকে সেভ করছি, তোমাকে যে সেভ করতে হবে, দ্যাটস আমি বলছি একটা চটজলদি প্রশ্ন করব, বিফোর লকডাউন যখন নরমাল ছিল আর এখন যে লকডাউন উঠে গেছে, তো বিজনেসের ডিফারেন্সটা কতটা হচ্ছে বলে তোমার মনে হয়? যদি তখন 100 টাকা, হিউজ, ইটস আ হিউজ ডিফারেন্স, বিকজ দেখো আমার পুরোটাই সার্ভিস ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে লাইক মানে আমার সার্ভিস ইন্ডাস্ট্রিটা কি হয়, প্রত্যেকটা জিনিসে মানুষের বাইরে যতক্ষণ বেরোবে, যতক্ষণ না ঘর থেকে বাইরে যাবে, ততক্ষণ অবধি পাওয়াটা খুব ডিফিকাল্ট সার্ভিস ইন্ডাস্ট্রি। যতক্ষণ এই সার্ভিস ইন্ডাস্ট্রি, ইয়েস ততটা ডিফিকাল্ট। এন্ড আমি তোমার কাছে আসছি, আমি একটু রণজিৎদার কাছে যাব, রণজিৎদা ইজ ইনটু অ্যাডভার্টাইজিং, তো আমি রণজিৎদার কাছে জিজ্ঞাসা করব, এই সময়টা মানে সব ইন্ডাস্ট্রি তবু কেউ মানে ওয়ার্ক ফ্রম হোম করবে, বা কেউ ধরে রাখো মানে রিয়েল এস্টেটের অবস্থাও খারাপ, আমরা জানি সবাই কম বেশি খারাপ অবস্থাতে, কারণ হাসানদাও বললো যে শুধুমাত্র আইটি আর ধরে রাখো ফুড প্রসেসিং আর ধরে রাখো কোথায় আমার মনে হয় বিজনেস, এইগুলো বাদ দিয়ে মোটামুটি সবকিছুই একদম খুব খারাপ অবস্থায়। বাট অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি মানে অ্যাড যারা বানায় তারা তো টোটালি এটা একটা লাক্সারি ইন্ডাস্ট্রি, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি লাক্সারি ইন্ডাস্ট্রি। তো তুমি কিভাবে নিজেকে
দেখতে পাচ্ছ যে এই সময়টা, প্যান্ডামিকের সময়টা কিভাবে কাটিয়েছো, বিকজ ইটস নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, ইট ইজ অ্যাবাউট দ্য পিপল হু আর ওয়ার্কিং বিহাইন্ড ইউ। যারা তোমার পেছনে কাজ করছে তাদেরকেও স্যালারি দিতে হবে, অল্প হলেও 50% হলো বা কাট অফ করলো, বাট কিছু তো দিতে হবে। তো আমার যদি ক্রেডিট না হয় আমি ডেবিট করবো কিভাবে? তো সেই জায়গাটা প্রশ্নটা, আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার কাছে, খুব ভাইটাল প্রশ্ন রণজিৎদার কাছে, এখন যে লকডাউন নেই, তো লকডাউন যে ওঠার পরেও তোমার বিজনেসের গ্রোথটা কতটা হয়েছে, মানে কিরকম ভাবে দেখতে পাচ্ছ? প্লিজ আনসার। আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ? একদম। প্রথম বলি যে লকডাউনের সময় যে অবস্থাটা ছিল, আমরা ভারতবাসী কেন সারা পৃথিবীর কেউ এটা স্বপ্নেও ভাবেনি যে এরকম একটা ঘটনা 3 মাস লোকে ঘরে বসে থাকতে হতে পারে, 2 মাস বা 3 মাস। এটা আমাদের কাছে, সবার কাছে একটা নতুন ঘটনা, মানে কোনো ইন্ডাস্ট্রি নয়, সব ইন্ডাস্ট্রির কাছে একটা নতুন ঘটনা। তো এখান থেকে এটা হয়েছে, দেখো ক্ষতি তো হয়েছে, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি একটা জিনিস বোঝা গেল যে আমরা যখন ভবিষ্যতে এগোতে চাই আর কোনো কিছু নিয়ে এগোই, তখন কিছু আমাদের শিখতে হয়, না শিখলে আমরা এগোতে পারি না। তো এটা আমাদের জীবনে একটা বড় শিক্ষা দিয়েছে যে আমরা না দৌড়েও বাঁচতে পারি। আমরা সারাদিন আমাদের ইন্ডাস্ট্রিতে শনিবার রোববার ছুটি বলে কিছু নেই, তার 2-3টে বলে কিছু নেই। তো আমরা জানতাম এটা না করলে মারা যাবো, কিন্তু আমরা এটাও বুঝতে পেরেছি যে আমরা কিছু যদি নাও করি, অর্থাৎ আমরা যদি শান্ত জীবনযাপন করি, আমাদের যা প্রয়োজন, আমরা যদি সঠিকভাবে জীবনটাকে লিড করি, সেই প্রয়োজনটা আমরা তুলতে পারি। According to you, simplicity comes first, right? What are you saying? Ki simplicity টা important. একটা জিনিস বলি যে প্রচুর লোকে প্রচুর কোটি কোটি টাকা দামের জামা কাপড় আলমারিতে, তার পরার কোনো প্রয়োজন নেই। কোটি কোটি টাকা দামের গাড়ি, সোনা জহরত তার পড়ে আছে, অথচ এইগুলোর জন্যই কিন্তু দৌড়তে হচ্ছে। আমরা সারাদিন সারা জীবন ধরে দৌড়চ্ছি, খাওয়া পড়া শুধু থাকার জন্য কিন্তু আমরা দৌড়চ্ছি না। তো আমরা এটা দেখেছি যে এই দৌড়টা কি সত্যিই দরকার আছে? অর্থাৎ জীবনটাকে উপভোগ করা, জীবনটা এনজয় করা, জীবনের মানে বোঝা। আমি তোমার কথা একদম বুঝতে পারছি। টাকার পিছনে দৌড়ে আমরা হারিয়ে গেছি। আমি তোমার কথাটাতেই একটা কথা বলবো যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, খুব মর্মান্তিক ঘটনা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে আমরা একজন খুব মানে ভেটারেন অ্যাক্টরকে হারিয়ে ফেলেছি, সুশান্ত সিং রাজপুত। এটা কিন্তু করোনার প্যান্ডামিক বা আমার তো মনে হয় না ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য হয়েছে, আমার মনে হয় যে ডিপ্রেশন থেকেই সেটা হয়েছে। তো আমরা কি সত্যিকারের আমাদের লাইফে প্রত্যেকেই একটা ওই ট্রেডমিলে দৌড়ানোর একটা স্পিডের মধ্যে দৌড়াচ্ছিলাম, যে আজকে 10 কিলোমিটার, কালকে 12 কিলোমিটার, প্রত্যেক পরের দিন 14, দেন 16, দেন 18, মানে আমরা কি কোনো আমাদের লাইফের মধ্যে ওই অ্যাডিকশনটা এসে গেছিল যে আমাদেরকে করতে হবে, যেটা তুমি বললে একটু আগেই, যে লাক্সারিটাকে বেশি বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছিলাম। এটা কি মনে হয় তোমার রণজিৎদার কাছে? হ্যাঁ, এবং একটা জিনিস হচ্ছে যে আমাদের সত্যিই কতটা প্রয়োজন, আর যতটা প্রয়োজন তার থেকে যদি আমরা বেশি দৌড়াই, তাহলে তার চাপটাও আমাদের নিতে হবে। এটা আমাদের বোঝা গেছে। দ্বিতীয় নম্বর, যদি আমরা দেখি যে কোনো কিছু ভালো, খারাপের পিছনে কোনো কিছু ভালো হয়। যেমন ধরো, আমরা দেখেছি কিছু কিছু ইন্ডাস্ট্রি একটা সময় HMT ঘড়ি, তারপরে অ্যাম্বাসেডার গাড়ি, প্রোডাক্ট প্রিন্ট, ভিডিও ক্যাসেট লাইব্রেরি, এগুলো একটা সময় STD বুথ এসছে, আবার চলেও গেছে। তারা কোনো না কোনো ইন্ডাস্ট্রি আসার জন্য তারা চলে গেছে। তো এখন যেমন ধরো যারা স্যানিটাইজার, PPE কিট, মাস্ক এইসব বিক্রি করছে, বাইক প্রচুর বিক্রি বেড়ে গেছে। আমি এটা জানি সাইকেলের দোকানে, আসলে আগে সাইকেলের দোকানে গেলে তারা চা জল কোল্ড ড্রিঙ্কস দিয়ে বসাতো, এখন তারা টাকা নিয়ে বলছে 2 মাস পরে আসো সাইকেল পাবো। তো কোনো কিছু কিছু ইন্ডাস্ট্রি গ্রোথ হয়েছে। হ্যাঁ, আর আরেকটা তুমি যেটা বললে যে এর লকডাউন ওঠার পরে আমাদের অবস্থাটা, আমাদের যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে রয়েছে, ফ্যাশন ইভেন্টসটাও তুমি বলো, মানে ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে ইভেন্ট, ফ্যাশন শোটাও আছে, প্রচুর বড় বড় ইভেন্ট করি। তো ইভেন্টের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে, ফটোগ্রাফি, লাইট, সাউন্ড যারা আছে, তো প্রত্যেকটা বড় বিপদে পড়েছে। এবং আমরা এখন মনে করি যদি 20% বিজনেস হয়, তো সেটাও খুব বেশি, সেটাও হওয়ার চান্স কম।
কিন্তু সবথেকে একটা চিন্তার বিষয়, মনে করো আমরা কোনো রকম সার্ভাইভ করি, আমাদের এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে যারা দিন আনে দিন খায়, এই সংখ্যাটা এত বেশি, তারা কিন্তু আজ সব থেকে বেশি বিপদের মুখে। আমরা সামলে নেব, আমরা লাক্সারি জীবনযাপন করবো না, আমরা গাড়ি চলবো না, আমরা দামি জামা কাপড় করবো না, আমরা ঠিক করে নিয়েছি সুস্থভাবে বাঁচার জন্য যা আছে আমরা টুকটুক করে কাজ করে আমি চালিয়ে তোমার যাবো। কাছে আসছি কিন্তু রণজিৎ দা। কয়েক লক্ষ লোক, কয়েক কোটি লোক, হ্যাঁ আমি তোমার পয়েন্টটা ধরে, এই যে কয়েক লক্ষ লোক, কয়েক কোটি লোক, আমি হাসানদার কাছে যাব একটু এটা জানার জন্য যে হাসানদা, শুধুমাত্র তো একটা সিনেমা করা মানে তুমি বা আমি সেটা তো নয়, এটা একটা বড় ইন্ডাস্ট্রি, বহু লোকের কিন্তু মানে জীবন চলে এই ইন্ডাস্ট্রির উপর থেকে। তো আজকে সেই লোকগুলো আমি অনেক জায়গায় দেখেছি, তারা লকডাউনের সময় তারা যেহেতু কাজ পাচ্ছে না, আমার পরিচিত একজন টেকনিশিয়ান সে তার গাড়িটা বেচে দিয়েছে। কিছু লোক দেখেছি ফুল বিক্রি করছে বাজারে, কিছু লোক ফল বিক্রি করছে, কেউ কেউ সবজি বিক্রি করেছে। তো এই প্যান্ডেমিকটা কিন্তু মানে আমাদের তো এফেক্ট করেইছে, কিন্তু সেই সমস্ত মানুষদের কিন্তু সব থেকে বেশি এফেক্ট করেছে। তোমার কি মনে হয়? আর এই সময়টার পরবর্তীকালের সময়টাতে, যেমন আমার একটু আগে রণজিৎদা বললো যে কিছু কিছু জায়গায় যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিছু কিছু জায়গা ভালো হচ্ছে। তুমি কি কোনো দেখতে পাচ্ছ যে আমাদের ইন্ডাস্ট্রির ভালোর জায়গাটা, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি, টেলিভিশন একটা জায়গায় রানিং হয় ঠিক আছে, তো ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাটা কি জায়গায় দেখছো তুমি? দেখো, ওই রণজিৎ দা যেটা বললো ওই কথা ধরেই আমি বলছি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আই থিঙ্ক সব সেক্টর মিলিয়ে প্রচুর ডেলি ওয়ার্কার, যারা আমরা যে জুনিয়র টেকনিশিয়ান বলি, যারা ফেডারেশন গিল্ডের মেম্বার, প্রচুর সংখ্যায় আছে। এবং এটা খুব মানে আমাদের পক্ষে দুর্ভাগ্যের ব্যাপার যে স্বাধীনতার পর থেকে বা যবে থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি হয়েছে, উই হ্যাভ বিন দ্য হাইয়েস্ট রেভিনিউ গিভার অ্যান্ড হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। আমাদের রেভিনিউ এবং আমাদের ট্যাক্স থেকেই গভর্নমেন্ট অন্য খাতে খরচা করেছে, কিন্তু যে গভর্নমেন্ট কখনো পে ব্যাক করেন এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য, বা এরকম দিন আসবে কেউ ভাবেও নি। সো ইটস ভেরি স্যাড দ্যাট গভর্নমেন্ট ইজ নট ডুইং এনিথিং বা আনএবল টু ডু এনিথিং। ওদের জন্য যেটুকু করার আমরাই করছি, মানে প্রডিউসার্স, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, এটা মিলে টাকা তুলে করছি। এবং এটাও একটা দিক ভাবিয়ে তুললো যে ভবিষ্যতে আমরা গভর্নমেন্টকে লিখেছি, মিস্টার জাভড়েকরকে আমি নিজেও চিঠি দিয়েছি যে সিন্স উই আর বিন দ্য হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, উই আর ব্রিঙ্গিং দ্য সব থেকে হাইয়েস্ট রেভিনিউ ইউ গেট ফ্রম দ্য এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, হাইয়েস্ট জিএসটি ব্র্যাকেটের মধ্যে আমরা পড়ি। আমাদেরকে তো সিন ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল 28% উইথ টোব্যাকো অ্যান্ড লিকার, তো সেটাকে লড়াই করে 18% আনা হয়েছে। তো সেক্ষেত্রে ভবিষ্যতে যদি এরকম হতে পারেও, মানে আমি ধরছি না যে হবেই, তো সেটা মাথায় রেখে আমাদের গভর্নমেন্টের উচিত, যদি আজকে আমরা ফার্মারদের জন্য ভাবি, তাহলে আমাদের এই টেকনিশিয়ানের জন্য ভাবা উচিত। শুধু টেকনিশিয়ান কেন, অনেক আর্টিস্টও আছে যারা খুব বাজে অবস্থায় আছে, বাজে দিন কাটাচ্ছে, অনেক প্রডিউসারও আছে তারাও খুব খারাপ অবস্থায় আছে। তো দিস ইজ এখন কিছু করার নেই। যেভাবে দূরদর্শন তো একসময় কত রেভিনিউ আর্ন করে দিয়েছে গভর্নমেন্টকে, গভর্নমেন্ট দূরদর্শনের পেছনে কিছু খরচা করেনি। যখন স্যাটেলাইট চ্যানেলগুলো এলো, দূরদর্শন ক্যানট ফাইট উইথ ইট। এবং আজকে দূরদর্শনের অবস্থা এমন যে আমরা ভালো ছবি করার পর আগে জানতাম আমরা ভালো ছবি করলে দূরদর্শন ছবিটা কিনবে। এখন দূরদর্শন মানে মোটামুটি বিলুপ্ত বলতে পারো, সাইনবোর্ড হয়ে গেছে। তো তুমি বলো দূরদর্শনের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার মারাত্মক, কিন্তু ওটা কিন্তু মানে তুমি 80 দশক 90 দশকে দূরদর্শন দেখো কি রেভিনিউ ছিল, আর দূরদর্শন কি সিরিয়াল বা কি ফিকশন নন ফিকশন বানিয়েছে, যত রেভিনিউ আর্ন করেছে তার তো 1% দূরদর্শন থেকে বাঁচিয়ে রাখার জন্য খরচা করেনি। তো স্যাটেলাইট চ্যানেল যখন এলো, স্বাভাবিকভাবে দে কুড নট কম্পিট উইথ ইট। এবং আজকের নিয়ম কি ছিল, প্যানোরামা বা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড কোনো ছবি পেলে দূরদর্শনের 25 লাখ টাকা দিয়ে ছবিটা কিনতো। আজকে 2013 পর থেকে ওটা বন্ধ করে দিয়েছে। তো সেইটাই সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে আমাদের ইন্ডাস্ট্রি, আমরা সেটাই এখন গভর্নমেন্টকে বারবার বোঝাচ্ছি, অ্যাজ অ্যান হাইয়েস্ট রেভিনিউ পেয়ার বা রেভিনিউ গিভার, আমাদের এই যে যারা ডেইলি ওয়ার্কার আছে, যারা জুনিয়র টেকনিশিয়ান, তাদের জন্য আমরা তো ভাবছি গভর্নমেন্ট শুড থিঙ্ক। আজকে আমরা ফার্মার, আমি তোমাকে আরেকটা পয়েন্ট বলবো হাসান দা, খুব ভালো পয়েন্ট, যে আজকে বাস খুলে গেছে, আমরা জানি সেখানে সবাই যাচ্ছে, অটো চলছে, পাবলিক ট্রান্সপোর্ট চলছে, হ্যাঁ ট্রেনটা বন্ধ আছে, লোকাল ট্রেন বন্ধ আছে। তো
হল এখন অবধি কিন্তু খোলেনি, আমরা জানি না যে হল কবে খুলবে। অ্যান্ড জিম খোলেনি, জিম অ্যান্ড হল আমাদের আমি দেখেছি এখানে খোলেনি এখন অবধি। একটা আমার অবাক লাগছে, হ্যাঁ স্কুলও খোলে না, স্কুলটা তো খোলেনি, স্কুল তো খোলা হয়নি, আমি জানি সেটা। এবারে হল আর মল এই দুটো যে খোলা হয়নি, এইটাতে কি করোনা বেড়ে যেত? আজকে যদি হল খুলছে, আমি আজকে মানে কোনো ইন্ডাস্ট্রিকে ছোট করে বলছি না, যে বাকি জায়গায় গেলে করোনা হবে না আর এখানে এলেই করোনা হবে, মানে এইটা কেন? মানে হল আর জিমটা কেন বন্ধ রেখেছে বলে তোমার মনে হয়? মানে এটার জন্য কি মানে করা উচিত? এটা কি ইমিডিয়েট? আমি 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 বলতে পারবো না এটা, কেননা আই এম নট আ ভেরি টেকনিক্যালি এই ব্যাপারে আমার কোনো নলেজ নেই, গভর্নমেন্ট কোন বেসিসে হল খুলছে না। বাট শুধু হল খুললেও হবে না। দেখো, হলের ব্যবসাটাই অন্যরকম। খালি একটা জায়গায় একটা হল স্টেট ওয়াইজ ডিপেন্ড করে, কোন স্টেটে কিরম পজিশন, কোন স্টেট কিরম এই জায়গায় আছে। খালি আজকে ওয়েস্ট বেঙ্গল খুললো বা মহারাষ্ট্র খুললো তাতে হবে না। হল খুলতে গেলে পুরো ইন্ডিয়া একসাথে খুলতে হবে এবং ওয়ার্ল্ড ওয়াইডও খুলতে হবে। কারণ অনেক ছবি, যেগুলো আমাদের বড় বড় ছবি 100 কোটি 200 কোটি টাকা ব্যবসা করে, দে আর অল হ্যাভ আ ভেরি গুড ওভারসিজ মার্কেট। এবং ওভারসিজ যতদিন না চালু হবে ততদিন আজকে হল খুললে তো হবে না, দে শুড হ্যাভ দ্য কন্টেন্ট। আজকে কোনো বড় ছবি যারা করে তারা তো তখনই হল রিলিজ করবে when they will have a proper release worldwide বা at least pan India. So these are certain things. মানে হল খুললে কন্টেন্টটা কি চালাবে, সেটা কন্টেন্টটা কি চালাবে, আর দর্শকও কতটা আসবে সেটা নিয়েও লোকেরা এখন একটা মানে এই সময় দাঁড়িয়ে, কারণ তাদের একটা ইলেকট্রিসিটি বিল, একটা বেসিক স্টাফ তাদের আসবে, তাদের একটা খরচা আছে। আজকে একটা হল খুলে, এই হংকং যেমন হল খুলেছিল, এক সপ্তাহ চালার পর আবার ওরা বন্ধ করে দিয়েছে, বিকজ দে আর হ্যাভিং আ ফুটফল অফ 3 people 4 people per show। 3-4 লোকের জন্য অত বড় একটা হল খুলে, অত বড় একটা এসি মেশিন চালিয়ে, স্টাফ ডেকে, এক্স্যাক্টলি খুব দামি পয়েন্ট। আমি আরেকটা পয়েন্ট হাসানদার কাছে বলবো, সেটা খুব ভাইটাল পয়েন্ট। আমি জানি হাসানদা ফিল্মস কমিউনিকেশনে যতগুলো ছবি বানিয়েছে প্রত্যেকটাই একদম প্যাশনেটলি বানিয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, মানে খুব ইনোভেটিভ ফিল্মস বানান উনি খুব মানে দর্শক যেটা ভালোবাসবে এবং যেটা ওয়ার্ল্ড সিনেমাতে ওনার ছবিগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে সবাই জানে, সেটা আমি নিজেও জানি যে উনি এরকম ধরনেরই ওনার টেস্ট, মানে উনি কোয়ালিটি কাজ করেছেন যতগুলো করেছেন। এবং আমার সঙ্গে যখনই কথা হয়েছে উনি বলেছে, দেখো সন্দীপ, আমি প্যাশনেটলি কাজ করি, ঠিক আছে, আমি ভালো কাজ করব। তো আমি তোমার কাছে যেটা বলবো, এখন সবাই দেখছি প্রডিউসার্সরা বলছে ওটিটিতে কাজ করবে, ডিজিটাল প্ল্যাটফর্ম। মানে তোমার কাছে একটা প্রশ্ন, কি এর পরবর্তীকালে কি পুরোটাই ওটিটির দিকে চলে যাচ্ছে, সবাই ওটিটিতে কাজ করবে এরকম? আমি তোমাকে বলি, ভারতবর্ষ ইজ দ্য লার্জেস্ট ফিল্ম প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? আমরা অন অ্যান অ্যাভারেজ 2500 থেকে 2600 সিনেমা তৈরি হয় ভারতবর্ষে, উইথ অল ল্যাঙ্গুয়েজ নিয়ে। তার মধ্যে 2000 থেকে 2100 ছবি সেন্সার হয়, 1500 ছবির মধ্যে রিলিজ হয়, তার মধ্যে 1500 ছবি রিলিজ হবে, 300-400 ছবি হল পায় না, এরকম অবস্থাও আছে। তো আজকে ওটিটি ক্যানট বি অ্যান অল্টারনেটিভ, বিকজ এতগুলো ছবি, 1500 ছবি ওটিটি কি নেবে? ওটিটি কিনবে না। উই নিড আ প্রপার হল রিলিজ। তার সেকেন্ড থিং হচ্ছে there are film that are যারা 100 কোটি টাকা 200 কোটি টাকা ব্যবসা করে, নট হিন্দি, ইভেন in the south. So that only can be possible if it is a hall release. তাছাড়া হবে না। তাছাড়া কিছু কিছু ছবি হয়, ধরো যুদ্ধের ছবি বা এরকম টাইপের ছবি, যার কন্টেন্ট ইজ মেড ফর সিনেমা হল। তারপরে বড় বড় স্টার যারা আছে, বেশিরভাগ স্টার, তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। They have to think twice before going to OTT platform. এখন যেটা হচ্ছে, that is a temporary compromise. এবং আরেকটা দিক আছে, অনেক প্রডিউসার আছে যারা ছোট ছোট প্রডিউসার, 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা ছবি করে, আর বেশিরভাগ তারা ফাইন্যান্স নিয়ে ছবি করে। এবং তারা যেহেতু তাদের ছবি এখন কমপ্লিট হয়ে আছে, তো তারা দেখছে হল যখন খুলবে তখন তারা হয়তো চান্স নাও পেতে পারে রিলিজ করার, আর এখন তারা ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভালো অফার পাচ্ছে, and they have to repay their money to the financer. তো ওরা ভাবছে যে আজকে আমি এটা রিলিজ করে দিই, ছবিটা যদি বিক্রি করে দিই, তা I can make another film. So OTT platform can only cater 20% of the film industry, not 100%. খুব দামি পয়েন্ট হাসানদা বললো। আমি আরেকটা পয়েন্টে হাসানদাকে জিজ্ঞাসা করব যে এর পরবর্তীকালে খুব ভালো করে প্রশ্নটা শোনা দরকার সবারই। করোনার লকডাউনের পরে আমাদের এখানে, যেটা তুমি একটুকে বলছিলে, বহু প্রডিউসার তাদেরকে আমি অ্যাজ বলবো না, যারা ওয়ান টাইম প্রডিউসার্স হয়, মানে তুমি তো অনেকগুলো ছবি করেছো, তুমি প্যাশনেটলি প্রডিউস করেছো, আমি তাদেরকে বলবো দে আর ফাইন্যান্সার্স নট প্রডিউসার্স, তারা বোঝে না ছবি কি।
তারা নানান রকম ইন্টেনশন নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে। দে ডোন্ট ওয়ান্ট টু মেক ফিল্মস, দে ওয়ান্ট টু গেট এন্টারটেইনড ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস, আমি সেগুলো নিয়ে আর বলবো না। তো অন্য ওয়েতে তারা এন্টারটেইনড হতে চায়, তো সেই জন্যই তারা সিনেমাটা করে। এখন এর পরবর্তীকালে কি মনে হচ্ছে যে যারা প্রডিউস করবে তারা সত্যিকারে ভালো ছবি প্রডিউস করবে? কারণ একটা ময়ূরাক্ষী আসা মানে কিন্তু 10টা ভালো ছবি আসবে, মানে 10টা লোক আরো ভালো প্রডিউস করবে। কিন্তু আমি যদি ওই শীতির তিলে বা কিছু একটা ভুলভাল ছবি করে ফেললাম বা হয়ে গেল, তার জন্য কিন্তু আমাদের বাংলা ছবির একটা রেপুটেশন খারাপ। তো সেই জায়গাটা তোমার কি মনে হয় যে এর পরবর্তীকালে সেন্সিটিভ লোকেরাই প্রডিউস করবে নাকি ওই যারা আছে তারাও আসবে? না দেখো, সেন্সিটিভ লোক যারা ছিল তারা ছিল, আছে, থাকবে। কিন্তু ইন্ডাস্ট্রিতে তুমি যদি হিসেব মতো দেখো, 70% অফ দ্য ফিল্ম আর মেড বাই ওয়ান টাইম অর টু টাইম প্রডিউসার্স। বাকি যারা রেগুলার প্রডিউসার্স তারা কিন্তু মাত্র 30% ছবি করে। তো উই নিড দেম অলসো। ইট মাইট বি তারা ভুলভাল ছবি করে বা হয়তো নেমে যায়, বোঝে না, বাট উই নিড দেম অলসো। ইন্ডাস্ট্রি এটা এমনই একটা ইন্ডাস্ট্রি যেখানে 95% of the film doesn't get back their money, but the industry is not shutting down. Right. The industry সবথেকে মজার জিনিস এইটাই, 95% ছবি পয়সা ফেরত পায় না, কিন্তু ইন্ডাস্ট্রি প্রত্যেকদিন গ্রো করছে। So now you can understand the 70% প্রোডিউসার যারা আসে তাদের কেন দরকার, কেন তারা আসে। রাইট, খুব দামি পয়েন্ট হাসান দা কিন্তু সংক্ষেপের মধ্যে খুব দামি পয়েন্ট বলেছে। আমি একটু নিরাজিতার কাছে যাব, সেটা হচ্ছে যে এর পরবর্তীকালে, এই প্রশ্নটা তিনজনের জন্য, নিরাজিতা, হাসান দা এবং আমাদের রণজিৎ দার জন্য, যে এন্টারপ্রেনারশিপ বা মাল্টিটাস্কিং, মানে একজন অভিনেতা বা অভিনেত্রী হিসাবে যদি কেউ ভাবে, সে ভাবলো যে ভাই আমার এই যে লকডাউনের সময় আমি কিছু কাজ পাইনি, আমার 3 মাস আমার কোনো কাজ ছিল না, তো আমার যদি একটা মুদিখানা থাকতো তাহলে আমার হয়তো কিছু উপার্জন, মানে সবার মাথার মধ্যে কিন্তু এখন এটা একটা ক্যালকুলেশন চলছে। তো এখন কি সমস্ত বিজনেসম্যানদের মাথার মধ্যে এটা থাকবে যে যদি আমাদের একটা সাইডে কিছু থাকে, সাইডে মানে ক্যাফেটেরিয়ার সাথে আমি আরেকটা রেস্টুরেন্ট করলাম সেটা বলছি না, মানে আমি নর্থ পোল সাউথ পোল বলছি, আইটি বিজনেসের সাথে এই মুহূর্তে দরকারে যেগুলো এই মুহূর্তে দরকারি হতে পারে। দেখো যদি সবাই এখন, যেমন একটা কথা হচ্ছে যে সবাই এখন মাস্ক, স্যানিটাইজার বিক্রি করছে। আমার সঙ্গে গতকাল একজন বসেছিল প্রোগ্রামে, সে বললো যে আমাদের যদি ভারতবর্ষে 90% পপুলেশনই মাস্ক আর স্যানিটাইজার বানাতে শুরু করে, তো হু উইল বি দ্য কনজিউমার্স, হু উইল বি দ্য কাস্টমার্স দেন? হ্যাঁ, সবাই দেখছি আমি ভিডিও পাঠাচ্ছে যে আমরা মাস্ক, আগে মাস্ক ছিল বোধহয় 400 450 কত টাকা একটা, ওই সময় ক্রাইসিস, এখন সেটা চলে এসেছে 25 টাকা, কালকে বলছি শুনছি নাকি 10 টাকা, কারণ এখন অ্যাভেলেবিলিটিটা বেড়ে গেছে মার্কেটের মধ্যে, সবাই সেটা বানাচ্ছে। তো তোমার কি মনে হয় যে এর পরবর্তীকালে লোকেদের প্রত্যেকের মাথার মধ্যে একটা নর্থ পোল সাউথ পোলের অল্টারনেটিভ মাথায় থাকে? মানে আমি এক্সাম্পল দিচ্ছি, সাপোজ কারো একটা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির সে মালিক, সে ভাবলো যে আমার একটা আইটি থাকলে ভালো হয়। ফুড প্রসেসিং এর মালিক ভাবলো যে আমি আরেকটা অল্টারনেটিভ বিজনেস, মানে সেটা উল্টো সেগমেন্টের একদম হলো। তো কেউ ভাবলো যে আমি ডিজিটাল প্ল্যাটফর্ম একটা বানিয়ে রাখি। মানে এরকম কি কারোর মাথার মধ্যে এখন চলতে থাকবে বলে মনে হয়? কি মনে হয়? দেখো, আমার যদি পার্সোনাল ভিউ বলো, তাহলে আমার যেটুকু মানে বিশ্বাস, সেটা হচ্ছে যার যেটাতে স্পেশালাইজ তাকে সেটা দিয়েই টিকে থাকা দরকার। বিকজ এখন তুমি যাই করবে, যে বিজনেসই করবে না কেন এই লকডাউন পিরিয়ডে, সবকিছু কিন্তু সীমিত সময় সাপেক্ষর জন্য, সবকিছু কিন্তু গ্রোথ সেরকম কিন্তু হবে না। বিকজ একেই তো লকডাউন পিরিয়ড, কেন কি সিচুয়েশনটাও টাফ। ওকে, বিজনেসের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা সেগমেন্টের সিচুয়েশন ইজ টাফ। তো সেই জায়গায় তুমি নতুন কিছু করে যখন খুলবে, তার জন্য তোমার যদি ধরে রাখো সিনারিও নরমাল হয়ে গেল, সিনারিও নরমাল বলে না মানুষ, সিনারিও সিনারিও নরমাল বলে, হ্যাঁ, মানে ধরো তোমার আজকে সেলুন আছে, তুমি কালকে ভাবলে সেলুনের সাথে আমি একটা গ্রসারির দোকানও আমার থাকলো, মানে এই জিনিসটা কি তোমার মাথায় ক্যালকুলেশন হতে পারে পরবর্তীতে? কিন্তু না, এই আমি বলছি এই জিনিসটা কিন্তু নট বিকজ অফ করোনার জন্য, এই লকডাউন, এই জিনিসটা কিন্তু আমাদের বা আমার আগেও ছিল, এখনো আছে, পরেও হবে। মানুষ মানে স্পেশালি কোনো বিজনেস এন্টারপ্রেনার বলো বা যাই বলো, বিজনেস রিলেটেড কেউ কিন্তু একটা জায়গায় স্টেগনেন্ট থাকতে কেউই তো ডিফারেন্ট যার যেটা সেগমেন্টে আছে, মোটামুটি তার সেই সেগমেন্ট অনুযায়ী, বা সে জানে হয়তো আমি এটা নতুন আমার কাছে, বাট আই ক্যান কোপ আপ। তো সেই জিনিসে প্রত্যেকটা মানুষ এক্সপেরিমেন্ট করে।
Are you there, Nirajita? Hello. Can you hear me, Nirajita? কোনো কারণে একটা নেটওয়ার্কের ইস্যু হয়েছে, নিরাজিতার ইয়েটা আটকে গেছে, অসুবিধা নেই, শি উইল কাম ব্যাক। আচ্ছা, আমি রণজিৎ দার কাছে জিজ্ঞাসা করবো, রণজিৎ দা তোমার কি মনে হয় যে এই মাল্টিটাস্কিং বা এই যে এন্টারপ্রেনারশিপটা সবার মাথায় থাকবে যে আমার অ্যাড এজেন্সি আছে, আমি সাইডে একটা অন্য কিছু করি, মানে এমন কিছু নয়, এটার জন্য যে এখন নিরাজিতা ইজ দেয়ার? নিরাজিতা, আর ইউ দেয়ার? আচ্ছা, এসে গেছে নিরাজিতা। yes actually মাঝখানে পুরো কাট হয়ে গেছিল। সো হোয়াট ইউ সেড কি এটা এমন একটা কিছু করা উচিত যেটা মধ্যে মানুষ জানে, সেটার উপরে স্পেশালাইজ, তাহলে সেই সেগমেন্টটাতে মানুষ যেতে পারবে এবং করতে পারবে, রাইট? ইয়েস, আমার মতে সেটাই বেটার, বিকজ এখন যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশনে এমনিতে সিচুয়েশনটা ভেরি ক্রিটিক্যাল। লাইক তুমি যাই খুলবে সেটা খুব সময় সাপেক্ষর জন্য হবে, বিকজ এখন যদি এই মুহূর্তে কন্ডিশনে বলো, তো যদি বলো যে এই মুহূর্তে কন্ডিশন ছাড়া যখন নর্মাল সবকিছু হয়ে যাবে তখন কি সিনারিও হবে, আমার মতে দেখো সিনারিও আগেও যা ছিল অ্যাজ আ বিজনেস এন্টারপ্রেনারের মেন্টরশিপে বলো বা যাই বলো, তার মেন্টালিটি, প্রত্যেকটা মানুষের মেন্টালিটি ডিফারেন্ট হয় ঠিকই, বাট ইউজুয়ালি কিন্তু প্রত্যেকটা মানুষ এক একটা সেগমেন্টে এক্সপেরিমেন্ট করতে থাকে। লাইক আজকে আমি এটা নট বিকজ কি আজকে করোনা হয়েছে, এই কন্ডিশন হয়ে গেছে, তাহলে যখন সব ঠিক হবে আমাকে অন্য এমন কিছু বিজনেস করতে হবে যেটা কোনো ক্রিটিক্যাল টাইমে আমাকে সার্ভাইভ করতে পারে, সেটা সবার মাথায় চলছে, সবার মাথায় আছে। বাট এটা আগেও ছিল, কিন্তু নট বিকজ এ করোনা, এটা আগেও ছিল, মানুষ এক্সপেরিমেন্ট করতো, কিন্তু সবাই কিন্তু সেটা করতো না, নিরাজিতা, সবাই কিন্তু সেটা করতো না। কিন্তু এখন হয়তো এটা মাথার মধ্যে সবার একটা থাকবে, ব্যাক মাইন্ডে একটা ক্যালকুলেশন থাকবে যে আমি আর ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্টেজ অফ ফুড, আমি সবাইকে বলবো টু অল দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড যে ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্টেজ অফ ফুড এগুলো করবেন না। করোনা কিন্তু একটা জিনিস বুঝিয়ে গেছে, লকডাউনটা, যে আমাদের কিন্তু সত্যিকারের নেসেসিটিটা খুব কম, আমাদের লাক্সারিতেই বেশি খরচ হয়। তো আরেকটা ব্যাপার আমি বলবো, সবাইকে রেসপেক্ট করবেন, সবাইকে ভালোবাসবেন, সবাইকে নিয়ে চলবেন। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, 3 মাস আমার যে বাড়ির কাজের লোক আসেনি, তার ফলে কিন্তু আমি বুঝতে পেরেছি তার কতটা ভূমিকা আছে আমার লাইফে। তো আজকের দিনে দাঁড়িয়ে তাকেও আমাদেরকে রেসপেক্ট করতে হবে, শুধুমাত্র স্ট্যাটাস সিম্বলটা ভুলে যেতে হবে। স্ট্যাটাস সবার থাকতেই পারে, কারো 10টা গাড়ি, কারো 15টা বাড়ি থাকতে পারে, কিন্তু তার জন্য আপনারা কাউকে ছোট করবেন না। একটা জিনিস আমি বিশ্বাস করি, করোনা একটা জিনিস বুঝিয়ে দিয়ে গেছে, সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা, আপনারে লই বিব্রত রহিতে আসে নাহি কেউ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তলে। আমার মনে হয় যে এইটা আমরা কিছুদিন হলেও, কিছু অনেক বছর হলেও ভুলে গেছিলাম, তো এইটা আমাদেরকে প্রকৃতি ঠিক মনে করিয়ে দিয়েছে। আরেকটা আমি বলবো, প্রকৃতিকে ভালোবাসুন, কারণ আমরা রিসেন্টলি বেঙ্গলে দেখেছি একটা আমফান ডিজাস্টার হয়েছে, খুব বড় একটা ডিজাস্টার, যার জন্য নেটওয়ার্কের প্রবলেম, যার জন্য শুধুমাত্র কলকাতাতে 15,500 গাছ পড়ে গেছে। তো তার জন্য আমাদেরকে বুঝতে হবে যে কতটা অক্সিজেন পরিমাণ আমাদের কমে গেছে। তো আমি বলবো যে সবাইকে, শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, আমাদেরও প্রত্যেকের দায়িত্ব, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু গো গ্রিন। আমাদেরকে আমাদের বাড়িতে যতটা পারবো আমরা গাছ পুঁতবো, যতটা পারা যায়। কারণ এখন আর অন্যেরা কি পাবে, অন্যেরা কি হবে সেসব ভেবে লাভ নেই, নিজেদের স্বার্থে করুন। এখন আর আপনি বাঁচলে বাপের নামটা নেই, এখন সবাইকে নিয়ে বাঁচলে তবেই কিছু হতে পারে বলে মনে হয়। আমি একটু রণজিৎ দার কাছে যাব, রণজিৎ দাকে জিজ্ঞাসা করবো যে তোমার কি মনে হয় এন্টারপ্রেনারশিপ বা মাল্টিটাস্কিংটা মানে মানুষদের মাথার মধ্যে থাকবে, আর কি মনে হয় সেটা? দেখো, আমরা যদি বিচার করি তাহলে একটা অদ্ভুত জিনিস দেখতে পারবে। আজকে টাটা যেমন ল্যান্ড রোভার গাড়ি বানাচ্ছে, টাটা যেমন তালিশ মালিক, টাটা কিন্তু 20 টাকা দামের নুনও বেচছে, তাই না? তো এটা কোনো ছোট বড় না যে আমি গাড়ি বানাচ্ছি বলে আমি নুন বেচতে পারি না। তো এটা আমাদের সবার কিন্তু ভাবা উচিত যারা বিজনেস করছি। আমরা যদি আজকে 3-4টে জিনিস নিয়ে ভাবি, কোনো জিনিসটাই ছোট নয়। আজকে ছোট জিনিসটা বন্ধ হবে না, নুন কিন্তু লাগবে। ওকে গাড়ি কেনা বন্ধ করবে, সোনা কেনা বন্ধ করবে, নুন কেনা বন্ধ করবে। That's a necessity, yes. তো এটা আমাদের যে কোনো, যারা আমরা বিজনেসের উপর ভরসা করে আছি, যারা ধরো কিছু লোক বা পরিবার করে খাচ্ছে, তাদের আমার মনে হয় এটা ব্যালেন্স করা উচিত। লাইফটা কিন্তু একটা ব্যালেন্স, যেখানে আমাদের ব্যালেন্স নষ্ট হয়ে যায় সেখানে কিন্তু যে কোনো জিনিস করি। আমি যে দুপায়ে হাঁটি,
এটা কিন্তু একটা ব্যালেন্সের জন্য হাঁটি, আমাদের তো 4 পা নেই, তাই না? তো আজকে কিন্তু আমাদের টিকে থাকতে গেলে বা আমাদের ফিউচার বুঝতে গেলে আমাদের কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। এক, দ্বিতীয় নম্বর, তুমি দেখবে অনেক কিছু পৃথিবীতে পরিবর্তনশীল। যদি আজ থেকে 20-25 বছর আগে যাও, পৃথিবীতে যে 10টা কোম্পানি টপে ছিল তারা কিন্তু এখন 50-এও নেই। রাইট, অর্থাৎ তারা কিন্তু পৃথিবীর মধ্যে টপ 10-এ ছিল, তারা 50-এও নেই। এটা যে সবসময় আজকে আমার ব্যবসা আমি যেটা টপে থাকবে এটা ভাবার কোনো কারণ নেই। এখন যারা টপে আছে, ধরো অ্যামাজন শুরু করেছিল একটা তোমার গ্যারেজ থেকে, আজকে টপ 10-এ দেখো যাদের নিজস্ব কিছু। তুমি ওয়াও মোমোটা বলো না, ওয়াও মোমোর কিছু ছিল না। ওয়াও মোমো যেটা এখন খুব পপুলার, ওয়াও মোমো তো লোন করেছিল, মানে খুব বাজে অবস্থা ছিল, টাই কলকাতা লোন দিয়েছিল, সেটা আমি জানি। তো ওই জন্যই বললাম, মানে এরা দে হ্যাভ ডান সামথিং ভেরি ইনোভেটিভ। নেসেসিটির দিকে একটু কনসেন্ট্রেট করতে হবে, যেটা রণজিৎদা বললো যে টাটা নুনও বিক্রি করছে, আবার টাটা গাড়িও বানাচ্ছে। তো গাড়িটা না কিনুক, বাট নুনটা তো কিনতে হবে। তো নেসেসিটি আইটেম সেটার উপর কনসেন্ট্রেট করতে হবে, আর নেসেসিটিটা কি মানুষের সেটাও বুঝতে হবে। আমি তো হাসানদার কাছে যাব। হাসানদা, তুমি আর আমি যেহেতু একই মানে হয় না যে একই জায়গায় আছি, তো কি মনে হচ্ছে যে একটা কি সাইডে মুদিখানা থাকলে ভালো হয়, কি মনে হয়? আমার যেটা মানে চিন্তাধারা হচ্ছে যে, ধরো দুটো দিক আছে। একটা হচ্ছে যারা আমরা জব ক্রিয়েট করি আর যারা জব করে, দুটো দিক আছে। ধরো যারা জব করে, যারা হয়তো গভর্নমেন্ট জব করে বা ওয়েল এস্টাবলিশ জব করে, তাদের চিন্তাধারা একরকম। বা যারা হয়তো প্রাইভেট সেক্টরে চাকরি করে, যারা হয়তো চাকরি যাওয়ার ভয় থাকে, তারা এখন অন্যভাবে ভাবছে। আমার ব্যবসায়ীদের মধ্যে যারা সার্ভাইভ, তারা ভাবছে এখন যদি আমি এটা করতাম, বা এখন চিন্তা ভাবনা করছি আরেকটা কিছু করি, বা এটা করি বা ওটা করি। ব্যবসার দিক দিয়েও যারা দুরকম আছে, যারা ধরো ওয়েল এস্টাবলিশ ব্যবসাদার বা যাদের এস্টাবলিশমেন্ট আছে। ধরো আমি আজকে এডুকেশন ব্যবসায় আছি বা প্রিমিয়ার ব্যবসায় আছি, আমি কালকে ভাববো না যে মাছ বিক্রি করবো। বাট যারা ট্রেডার, যারা কাপড় বিক্রি করে, আজ সে ভাবতে পারে আমি মাছ বিক্রি করবো। তো এই ডিফারেন্ট লেয়ার আছে ব্যবসার দিক দিয়েও, ডিফারেন্ট লেয়ার, সারভাইভের উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, পজিশন, তার পরিস্থিতি, তার উপর ডিপেন্ড করে, তার মানসিকতা সেই কিরকম, সে কি পজিশনে আছে, হোয়াট ইজ হিজ কম্পালশন, হোয়াট ইজ হিজ মাইন্ডিং। তো আজকে দাদা যেমন স্টুডিও আছে, উনি কালকে ভাববেন না যে আমি কালকে একটা হসপিটাল করি। উনি চেষ্টা করে ওটার মধ্যেই কিভাবে আমি এই পরিস্থিতিকে রেখে আমি কিভাবে এগোতে চাই। হয়তো ওনার প্রফিট সবার ক্ষেত্রে, আমিও তো একরকম প্রফিট করতাম, এখন তো আরেকরকম করবো। আমি তো ভাববো যে আমি 100 জন লোককে কাজ করতাম, আমরা 100 জন ইউনিট দিয়ে করতাম, আমি 32 জন ইউনিট দিয়ে কাজ করবো। দিস থিংস উই হ্যাভ টু অল্টারনেট। কিন্তু আমার মনে হয় যারা এস্টাবলিশ ব্যবসাদার, তারা কখনো একটা এটার জন্য চেঞ্জ করবে না। দিস ইজ মাই ওপিনিয়ন। অনেকজন আমাকে বলেছে যে টেলিভিশন ইন্ডাস্ট্রি কোনো চাপ নেই, কোনো ক্ষতি হয়নি। তোমার কি মনে হয় টেলিভিশন ইন্ডাস্ট্রি খুব স্মুথলি চলছে বলে মনে হয়? মানে আমাকে একটা ওয়েবিনারে এই প্রশ্ন করেছিল যে হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ, মানে কোভিড কি বিরাট বড় চ্যালেঞ্জ সিনেমার ক্ষেত্রে? তা আমার উত্তর এটাই ছিল, সিনেমার চ্যালেঞ্জ প্রথম, সিনেমা ইন্ডাস্ট্রি দ্য ফার্স্ট চ্যালেঞ্জ কেম when television was introduced in our society. That was the first challenge film have faced. তখন লোকে ভেবেছিল টেলিভিশন এসে গেছে, একটা সেগমেন্ট টেলিভিশনের দিকে চলে গেল, ওল্ড সেগমেন্ট। কিন্তু কিছুদিন যাওয়ার পর একটা অল্টারনেটিভ তৈরি হলো, মানে পুরোনো ছবিগুলো নতুন ভাবে বিক্রি শুরু হলো টেলিভিশনে। টেলিভিশন ফিকশন, নন ফিকশন বানাতে শুরু করলো, পিপল গেটিং এমপ্লয়মেন্ট। তারপরে এলো ভিডিও, এবং ভিডিওর সঙ্গে সঙ্গে প্রথম বড় ভাইরাস হলো ফিল্ম ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ পাইরেসি। একটা সময় এমন ছিল যে সিনেমা হলের চেয়ে ভিডিও হল বেশি ছিল। যেদিন সিনেমা রিলিজ হতো সেদিন ভিডিও পার্লারে তুমি সেই ক্যাসেটটা পেয়ে। এই চ্যানেলগুলো সিনেমা ফেস করে এসছে। তারপরে স্যাটেলাইট চ্যানেল এলো, কিন্তু প্রত্যেক জায়গায় তার একটা সার্ভাইভ করে করে ফিল্ম বেঁচে আছে। এবং তুমি যদি দেখো যে লাস্ট 3 বছরে the growth of the film industry was on the higher side. Correct. সেরকম ভবিষ্যতে আমিও ভাবি যে after this COVID-19 তার আবার একটা সেগমেন্ট হবে, ওটিটি একটা সেগমেন্ট তৈরি হলো, টেলিভিশন একটা হলো, স্যাটেলাইট একটা হলো, সিনেমা হলও একটা থাকবে, এইভাবে থাকবে।
দামি পয়েন্ট, খুব দামি পয়েন্ট হাসান দা বলেছে। আরেকটা প্রশ্ন আমার হাসান দা এবং রণজিৎ দা এবং নিরাজিতার কাছে, তিনজনের কাছে, এই যে রিসেন্ট কিছুদিন আগে ঘটনাটা ঘটেছে, আমরা একজন খুবই মানে ভেটারেন অ্যাক্টরকে হারিয়ে ফেললাম। তো সত্যিকারের এই যে সুশান্ত সিং রাজপুতের যে মৃত্যুটা সত্যি আমাদের সবাইকে নাড়া দিয়ে গেছে। যেরকম ঘটনা সত্যি ভাবা যায়নি, মানে কেরিয়ারেও উনি যে জায়গায় ছিলেন একদম ফ্যান্টাস্টিক। হি ওয়াজ মানে আমার খুব মানে কাছের একটা অভিনেতা এবং আমি তাকে খুব পছন্দ করি, তার অ্যাক্টিং সবাই পছন্দ করে। তো সে এই যে এই ভিতরে কি মানুষের মধ্যে এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটিটা কি আজকালকার দিনে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মানুষরা প্রোন হয়ে যাচ্ছে টু ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি? কি মনে হয়? আমি হাসান দাকে আগে জিজ্ঞেস করবো, তারপর আমি রণজিৎ দা দিন এনার্জি দাচ্ছি। হাসান দা, দেখো, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা নিশ্চয়ই খুবই দুর্ভাগ্যজনক, এন্ড উই আর ভেরি স্যাড ফর দ্যাট। কিন্তু তার চেয়ে বেশি দুর্ভাগ্যজনক হচ্ছে যেভাবে মৃত্যুর পর যেভাবে সোশ্যাল মিডিয়ায় চলছে, এভরিওয়ান হ্যাজ বিকাম জাজমেন্টাল। সবাই জাজ হয়ে গেছে, সবাই সেটা সবথেকে বড় ব্যাপার না। আর সেদিন আমি কয়েকজনকে আনফ্রেন্ড করেছিলাম, তারা দেখছি ওই মৃতদেহের ছবিটাকে মানে সেটা দেখা যাচ্ছে না। সবাই আমি সেটাই বলছি, এভরিথিং এখন। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, ইয়া। এখন মানে কেউ মারা যাচ্ছে, সেটাও একটা ব্যবসা আকারে নিয়ে, সেটা নিয়েও পাবলিসিটি। এক্স্যাক্টলি। তো যে মারা গেছে ঠিক আছে, উই আর ভেরি মানে সেটা ইজ আ ভেরি ব্যাড থিং, ভেরি স্যাড থিং। বাট তারপরে যেটা হয়েছে মাচ মোর ব্যাড, মাচ মোর খারাপ, সেটা আরো সোসাইটির পক্ষে খারাপ। এবং আমি জানি না এত বেশি লোকে কেন সবাই হাতে ফেসবুকে দৌলতে, সোশ্যাল মিডিয়ার দৌলতে লিখে পাঠিয়ে দিচ্ছে, টুইট করে দিচ্ছে। উই অ্যাকচুয়ালি নো ওয়ান নোজ যে কি হয়েছে, হোয়াট ওয়াজ দেয়ার, কি আছে না আছে। ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে। Right, you are absolutely correct. Yeah, Hasan da, we can hear you. ওকে, শোনা যাচ্ছে হাসান দা। হ্যাঁ, আমার ব্যাটারি বোধহয় লো হয়ে গেছে। বলো, তোমরা বলো, শুনছি আমি। তা হাসান দা একদম ঠিকই বলেছে, সবাই ভীষণ জাজমেন্টাল হয়ে গেছিল ওই সময় দাঁড়িয়ে। সবাই মানে কেউ জানে না শুরু করে দিয়েছে নিজেদের বক্তব্য পেশ করা। হি ওয়াজ ডিপ্রেস না কি ছিল না ছিল, কেউ তো সত্যি কথা আমরা জানি না। লোকে যা বলছে শুনছি, আজকে এ টুইট করছে, ও টুইট করছে, বাট উই ডোন্ট নো। রিসেন্টলি একটা খবর এসেছিল যে আমি কয়েকজন বললো যে থার্মা প্রোডাকশনে নাকি 7টা ছবি সাইন করেছিল, তারপর নাকি তাকে রাখা হয়নি, তাই জন্য মানে সবাই ভীষণভাবে মানে মৃত্যুটাকে নিয়ে জাজমেন্টাল। এই জন্য হয়েছে মানে সেটা কিছু না পাক, মানে সেটাকে নিয়ে একটা ব্যবসা এন্ড সেটাকে নিয়ে সবকিছু হচ্ছে। যেমন করোনাকে নিয়ে একটা বিজনেস চললো, ঠিক সেভাবেই একটা মৃত্যু হলেও সেটাকে নিয়ে বিজনেস চলে। মানে সবকিছুকে নিয়ে মানুষ এত বেশি মানে এক্সাইটেড হয়ে প্রন্ড হয়ে কি হয়। কিন্তু আমি মেইন প্রশ্নটা করবো যে যদি ডিপ্রেশনেই এটা হয়ে থাকে, মানুষ কি খুব ডিপ্রেশন প্রোন হয়ে যাচ্ছে বলে তোমার মনে হয়? সবাই কি খুব ডিপ্রেসড হয়ে যায়, খুব ইজিলি ডিপ্রেশনে চলে যায় বলে মনে হয় হাসান দা? হ্যাঁ, বলো, আরেকবার বলো। আই এম টেলিং ইউ কি মানুষ কি খুব বেশি ডিপ্রেশন প্রোন হচ্ছে, মানে সবাই খুব মানে ডিপ্রেশনের দিকে বেশি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। না, কিছুটা সব মানুষ নয়, ম্যান টু ম্যান ভ্যারি করে। বাট আমি যেটুকু মনে করি যে এখন না কমিউনিটি অ্যাক্টিভিটিটা খুব কমে গেছে, সবকিছু খুব ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি হয়ে গেছে। যেমন সিনেমা হলে সিনেমা দেখাটা একটা কমিউনিটি অ্যাক্টিভিটি, কিন্তু মোবাইলে সিনেমা দেখাটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি। এবং ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি বেশি বেড়ে যাওয়ার জন্য এবং কমিউনিটি অ্যাক্টিভিটি কমে যাওয়ার জন্য ডিপ্রেশনটা বেশি এসছে, এটা আমার ধারণা। আমি হাসানদার এই পয়েন্টটা খুব ভালো পয়েন্ট হাসানদা বলেছে, থ্যাংক ইউ সো মাচ হাসানদা, তুমি একটা খুব দামি পয়েন্ট বলেছো যে এই যে কমিউনিটি অ্যাক্টিভিটিটা, সিনেমা হলে কি ছবি দেখবো না, আগে আমরা খেলতাম মাঠে গিয়ে, ওই খেলাধুলা বন্ধ, সব ফোনে এসে গেছে। সো আজকে যদি 4 জনকে বসিয়ে দেওয়া হয় একটা রুমে, দেখা যাবে 4 জনই ওই ফোনটার মধ্যেই ঢুকে আছে, 4 জন কিন্তু কমিউনিকেটও করে না নিজেদের সঙ্গে। তো আমরা কিন্তু কোনোভাবে সোশ্যালি মানে কানেক্টেড হতে পারছি না, বা আমরা ওই ফোনে গ্যাজেটটার মধ্যেই বেশি ঢুকে গেছি, কমিউনিটি অ্যাক্টিভিটিটা কমে গেছে। রণজিৎ দা এটাতে কি বলবে যে কমিউনিটি অ্যাক্টিভিটিটা কমে যাওয়ার জন্যই কি আস্তে আস্তে মানুষের মধ্যে ডিপ্রেশনটা আসছে, মানুষের সঙ্গে মানুষের কথাবার্তা, মানুষের সঙ্গে সোশ্যালি যে কানেকশনটা সেগুলো কমে যাচ্ছে বলে মনে হচ্ছে যে এরকম হচ্ছে? কি বলবে রণজিৎ দা? হ্যাঁ, আমি বলছি, রণজিৎ দাকে বলছি। হ্যাঁ, আমি বলছি যে আমরা
যদি দুটো পার্ট দেখি, অর্থাৎ যাদেরকে আমরা আইকন হিসাবে ভাবি বা যাদেরকে আমরা লক্ষ্য করে সমাজে বেঁচে থাকি বা করি, তারা কিন্তু খ্যাতি চূড়ায় উঠতে চেষ্টা করে বা অর্থের একটা সুপার জায়গায় পৌঁছানোর চেষ্টা করে, কোনো কিছু তাদের শান্তি দেয় না। যখন তারা উঠতে থাকে একটা সময় তারা ফিল করে যে তারা একা হয়ে, অর্থাৎ তার পাশে তার সঙ্গে কেউ নেই, কারণ সঙ্গে যারাই এসছে তাদেরকে ছাপিয়ে বেরোনোটাই একটা তার কাছে কাজ হয়ে যায়। এবং সেটা এর ক্ষেত্রে না, স্টিভ জবসও তাই লিখে গেছে, মাইকেল জ্যাকসনের ক্ষেত্রেও তাই, যে এরা একটা সময় গিয়ে ফিল করে যে আমি একা, আমার কাছে প্রচুর খ্যাতি থাকতে পারে, আমার কাছে পয়সা থাকতে পারে, গাড়ি থাকতে পারে, সম্মান থাকতে পারে, কিন্তু আমি একা। যখন বুঝবে যে আমি একা, তখন সে কারোর সঙ্গে তার প্রবলেম, সমস্যা, দুঃখ, সুখ কিছু শেয়ার করতে পারবে না, কারণ সে তার নিজের অজান্তেই নিজেকে একা করে ফেলেছে। তখনই অবস্থার মধ্যে দিয়ে পৌঁছায় বা সুইসাইড করে, কারণ তার মনে হচ্ছে যে সে ছাড়া তাকে বোঝার জন্য, তাকে শোনার জন্য, তার সঙ্গে কথা বলার মতো, তাকে বোঝার মতো কেউ নেই। যখন তুমি ভাববে যে তুমি ছাড়া পৃথিবীর কেউ নেই, তখন তোমার বেঁচে থাকার কোনো মানে নেই। সেই জায়গাটা কিন্তু নিজেই ক্রিয়েট করে। সেটা কিন্তু দামি পয়েন্ট হাসানদা এবং রণজিৎদা বললো, যে আমাদেরকে কিন্তু মানে সাকসেসফুল হওয়ার জন্য সবসময় নিজেকে, যে আজকে এটা আছে কালকে আরো বেশি, কালকে আরো বেশি, কালকে আরো বেশি, কাজের খিদেটা থাকাটা দরকার, কিন্তু তার জন্য নিজেকে একা করে দেবেন না, সবার সঙ্গে কানেক্টেড থাকবেন এবং আমি বলবো সবাইকে রেসপেক্ট করবেন, সবাইকে ভালোবাসবেন। নিরাজিতা এই পয়েন্টটাতে কি বলবেন, যে মানুষ একাকিত্বের জন্য হয় এরকম জিনিসগুলো, কি মনে হয় নিরাজিতা? দেখো, আমার মতে, আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে বা আমি যা আশেপাশে দেখেছি, দু রকম মানুষ হয়। কিছু মানুষ নিজেরা একা থাকতে ভালোবাসে, কিছু মানুষ সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে বা পরিস্থিতির জন্য হয়তো একা থাকতে হচ্ছে। যে মানুষ বা যারা এই একাকিত্বে ভুগছে, যেমন একাকিত্বে তারাই ভোগে যারা হয়তো সারাউন্ডিং এ চায় অনেক মানুষ, বাট সিচুয়েশন বেসে তাদেরকে একা থাকতে হচ্ছে বা একা লাইফ লিড করতে হচ্ছে বা সামথিং লাইক দ্যাট। সেই কন্ডিশনে তখন মানুষের নয় গ্যাজেটস, নয় কোনো একটা সাবস্টিটিউট তারা খোঁজার চেষ্টা করে। কিন্তু প্রত্যেকে আমরা জানি যে আমাদের যে সোশ্যাল টাচ, আজকে আমরা কোনো বাড়িতে এসে অফিসে যতই প্রবলেম হোক, যা হোক, তার হয়তো কিছু অংশ হয়তো সে কিছু না বুঝলেও আমি হয়তো কিছু শেয়ার করতে পারি, একটা কথা বলার কেউ থাকে, হয়তো সে আমার সাথে সলভ করতে পারবে না, বাট কথা বলা কেউ থাকে। কিন্তু সেই ফিলিংসটা ফোনে বা গ্যাজেটস এর থ্রু দিয়ে কিন্তু আসবে না। এই জিনিসটা যখন থেকে এই জিনিসটা তার কাছ থেকে সোশ্যাল ভাবে এই যে ফিলিংস বলে আমাদের মধ্যে, এই ফিলিংস, এই নার্ভ, ইন্দ্রিয় যে কাজগুলো যখন আমরা কমাতে থাকি, তখন আমাদের ডিপ্রেশনটা আমার মনে হয় বেশি বেড়ে যায়। বিকজ আমাদের ইন্দ্রিয়ের প্রত্যেকটা কাজ আমাদের মধ্যে সঠিকভাবে তখনই হয় যখন আমাদের কোনো সারাউন্ডিং এ থাকি, সে হ্যাপি ফিলিং হোক বা স্যাড ফিলিং হোক বা অ্যাংরি হোক বা এক্সাইটমেন্ট হোক, যখন মানুষের সারাউন্ডিং এ আমরা থাকি, তো তখন সেই ডিপ্রেশনটা হয় না, আই বিলিভ। কিন্তু তখন যখন এই জিনিসগুলো আস্তে আস্তে মানুষের লাইফ থেকে ডিট্যাচ হতে থাকে কোনো একটা রিজনে, আইদার তার নিজের রিজনে হোক বা কাজের চাপে হোক বা কোনো একটা সিচুয়েশন হোক, তখন ডিপ্রেশনটা ডেফিনেটলি আসে। হাসানদাকে পেয়ে গেছি। হাসানদা, ক্যান ইউ হিয়ার মি? Yes, I can hear you now. আমরা অনুষ্ঠানের প্রায় লাস্ট ফেজ, এটাকে বলি রিল্যাক্সেশন ফেজ, যেটাকে বলা হয়। অনেকক্ষণ আমরা অনেক গুরুগম্ভীর আলোচনা করেছি। আমরা যেহেতু তিনজন, ইনফ্যাক্ট চারজনই প্রায় ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা অ্যাড এজেন্সি হোক বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্টেড, ইভেন বিজনেসের সঙ্গে নিরাজিতা কানেক্টেড, তো সবাই আমরা প্রত্যেকটা ফিল্ডে আজকে কিন্তু দারুণভাবে প্রত্যেকটা বক্তব্য পেশ করেছি। আজকে অনেক কিছু নতুন আমরা জানতে পারলাম। আজকে হাসানদা, রণজিৎদা, যে নিরাজিতার কাছ থেকেও জানতে পারলাম, অনেক নতুন কিছু দর্শকরা যারা আছে তারা জানতে পারলো। তো আমি অসংখ্য ধন্যবাদ দেবো সবাইকে। বাট আমার রিল্যাক্সিং ফেজ, যেটা কি রিল্যাক্সিং ফেজে মানে হচ্ছে এখানে আমরা একদম কয়েকটা খুব ভালো কথা বলবো, কয়েকটা মানে হয় না যে রিল্যাক্স ভাবে মানে মন খুলে আলোচনা করব। তো যেহেতু মানে হাসানদা আছে, তো হাসানদাকে কয়েকটা ভাবছি প্রশ্ন করব। হাসানদা, হয়ে যাক প্রশ্ন কয়েকটা, দুটো তিন। বলো। তোমাকে যদি আমি
বলি, ডিফিকাল্ট প্রশ্নটা, ঠিক আছে, তাও তোমাকে আনসার দিতে হবে। তোমার কার অভিনয় খুব ভাল লাগে? আমি 4 জন অভিনেতার নাম বলবো অ্যাজ অ্যান অ্যাক্টর, কার অভিনয় সব থেকে বেশি ভাল লাগে, ঠিক আছে? আমি 4 জনের নাম বলছি: আবির চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য। ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক চক্রবর্তী। হাসান দা আছো লাইনে? হ্যাঁ, ঋত্বিক চক্রবর্তী। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি হাসান দা? ঋত্বিক চক্রবর্তী। বাহ, হাসান দার কাছ থেকে রিপ্লাই পেলাম। আচ্ছা, রণজিৎ দা কাকে বলবে? ঋত্বিক। রণজিৎ দা? ঋত্বিক চক্রবর্তী। আচ্ছা, ঋত্বিক চক্রবর্তী পেয়ে গেছি। নীরাজিতা কাকে বলবে? দেখো, এখানে আমার দুজন ফেভারিট, একটা হচ্ছে ফার্স্ট আবির এন্ড সেকেন্ড ইজ ঋত্বিক। তো না, আমি এটা দেখেছি, আবিরদার অলওয়েজ ফিমেল ফলোয়ার্সরা হাই, তো সেটা খুব ভালো ব্যাপার, মানে আমি পছন্দ করলাম এটা, যে দ্যাটস আ গুড প্লাস পয়েন্ট। সবাই ঋত্বিক বলছে, আবিরদার কেন হচ্ছে না? আবিরদা আমার কাছের মানুষ, তো ঠিক আছে, নিলাম আমি এটা, একদম খুব দারুণ আনসার পেয়েছি। তো আমি পরের প্রশ্নটা করছি, অ্যাজ আ অভিনেত্রী হাসানদার কাছে জিজ্ঞাসা করছি, অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, ঋতুপর্ণা সেনগুপ্ত, গার্গী রয় চৌধুরী, রোহিণী সরকার, পাউলি দাম। জানি তো, রেকর্ড করছো তো, পরে জানতে পারলে কার নাম বলবো। ডেফিনেটলি ঋতুপর্ণা সবার থেকে এগিয়ে থাকবে। হ্যাঁ, ঋতুদি। আমার ঋতুদি। কাকে? হাসান দা কাকে বললো? ঋতুপর্ণা। আচ্ছা আচ্ছা, বা রণজিৎ দা কে? হ্যাঁ, এদের মধ্যে ঋতুপর্ণা। ঠিক আছে, নিলাম। আচ্ছা, যদি আমি ব্যান্ড এবার একটু যাই, ফসিলস না চন্দ্রবিন্দু? হাসানদার ক্রিকেট ফেভারিট? ক্রসউইন। ঠিক আছে, নীরাজিতা? অপশন কি বলেছো? আমি দিয়েছি ফসিলস না চন্দ্রবিন্দু। আচ্ছা, ফসিলস। আচ্ছা, রণজিৎ দা কে? ফসিলস। আচ্ছা, ভালো ভালো উত্তর পাচ্ছি। আচ্ছা, এবার আমি একটু ডিরেক্টরের কাছে যাই। এবার হাসান দাকে পেয়েছি। হাসান দা, যার কাজ তোমার খুব ভাল লাগে, মানে আমি এরকম ভাবে বলছি যে যার কাজ তুমি তোমার ব্যক্তিগতভাবে অ্যাজ অ্যান অডিয়েন্স ভাল লাগে, ঠিক আছে? আমি এইভাবে প্রশ্নটা করছি, সবাই অডিয়েন্স এখন। কমলেশ্বর মুখার্জি, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, রাজ চক্রবর্তী। সৃজিত মুখার্জি। সেম। সৃজিত মুখার্জি। আচ্ছা, ঠিক আছে, হাসান দা সৃজিত মুখার্জি, নীরাজিতাও সৃজিত মুখার্জি। আচ্ছা, রণজিৎ দা কি? কৌশিক গাঙ্গুলি। আচ্ছা, কৌশিক দাও পেলাম। হাসান দা, এবার হাসান দাকে জিজ্ঞাসা করবো, যেহেতু হাসান দা এতগুলো ভালো ছবি। হ্যালো, am I audible? now you are audible. আমি বলছি, হাসান দা যেহেতু এতগুলো ভালো ভালো সিনেমা বানিয়েছে, সবাই জানে সেই ছবিগুলোর ব্যাপারে, হাসান দাকে যদি প্রশ্ন করি যে তোমার ফেভারিট ছবি, তোমার মধ্যে তোমার যতগুলো তুমি বানিয়েছো, যেটাকে তুমি বারবার দেখতে চাইবে, আমি জানি প্রত্যেকটা ছবি বারবার তুমি দেখতে চাইবে, কিন্তু যে মানে যেটা তোমার হয় না যে সবকটার মধ্যে 100-এর উপরে তুমি যেটাকে ভাবছো, মানে এইটা আমার ফেভারিট, মানে বায়াস তুমি সেই ছবিটা দেখার জন্য, তো এরকম একটা ছবির নাম বলো তোমার প্রোডাকশন। অ্যাবিসেন্ট আর শাহেদ বিবি গোলাম। বাহ, ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি রণজিৎ দাকে বলবো যে বাংলা ছবি যদি তুমি তো দেখো, অবশ্যই ভালোই লাগে তোমার বাংলা ছবি, ফেভারিট বাংলা ছবি কি? যদি আমি কোনো কিছুর নাম নিচ্ছি না, যদি একটা ছবি বা দুটো ছবি নাম বলতে হয়, তুমি কি নাম বলবে? বেলা শেষে। নীরাজিতা? দেখো, অনেস্টলি স্পিকিং আমি বাংলা সিনেমা খুব কম দেখি, তো মানে মনে করে বলতে গেলে অন্তহীন ভালো লেগেছিল, আর পোস্ত সিনেমার কনসেপ্টটা ভালো লেগেছিল, আর বেলা শেষেটা ভালো লেগেছিল।
ওকে ওকে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। সো আমি আরেকটা প্রশ্ন তিনজনের কাছেই করব, এটা আমার খুব একটা মানে আমার যারা দর্শকরা আসে এবং তারা দর্শকরা যারা দেখে আমার তারা জানে, এবং আমার যারা গেস্ট আসে তাদেরকে আমি করি। এই যে লকডাউন হয়েছে, আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি লকডাউনে এখন ভালো রান্না করতে পারি, ঘর মুছতে পারি, বাসন মাজতে পারি, ঠিক আছে। ইনফ্যাক্ট এই লকডাউন আমাকে একটা ভালো হোস্ট তৈরি করে দিল, এরকম ভাবে কাজ করতে। আমি জীবনে হোস্ট করিনি কোনো প্রোগ্রাম, বাট হয়ে গেলাম হোস্ট। গায়ক ছিলাম না, আর কি ভাঙা গলাতেই বেসুরো ভাবে গান গাওয়া, তো চেষ্টা করা, তো এগুলো তৈরি করে দিল আমাকে, আমি এগুলো শিখতে পেরেছি। তো দুটো জিনিস যদি তোমরা প্রত্যেকে বলো যে তোমরা কি শিখতে পারলে বা জানতে পারলে এই লকডাউনে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আই হ্যাভ লার্ন কি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য নেচার। আমি নেচারকে খুব কাছ থেকে ফিল করেছি, যেটা আমি এই মানে কোকিল ডাকছে আমার সাউথ কলকাতায় আমার বাড়ির পাশে, যেটা সব থেকে বড় ব্যাপার। পলিউশন কমে গেছে বলে আজকে, মানে এয়ার পলিউশন কমে গেছে আজকে, গঙ্গা মানে পুরো পিওর, যেটা কেউ করতে পারেনি। লকডাউন আমি বলবো, লকডাউন অ্যাজ বলবো না, কারফিউ যদি, হ্যাঁ ভালো কিছু, ভালো দিকটাও হয়েছে। মানে কারফিউ যদি অ্যাটলিস্ট আমি বলি 2 মাসে একদিন কি 2 দিন হয়, আমি বলবো নেচারও কিন্তু একটা নিজেদের স্পেস পাবে। এই যে পশু পাখি জন্তু জানোয়ার, তাদের জায়গা আছে, তাদেরকেও কিন্তু আমরা খুব মানে কি বলবো, তারা মানে তাদের জায়গাটাও কিন্তু আমরা, তাদের স্বাধীনতার দিকটাও আমরা ভাবিনি। তো সেই জায়গাটা আমাদের ভাবাটা উচিত বলে মনে হয়। তো হাসানদা কি শিখেছে, লকডাউন কি শিখিয়ে দিয়ে গেছে হাসানদাকে? একটু আমি হাসানদার থেকে শুরু করি। অনেক কিছু শিখিয়েছে। প্রথমে জুম আর স্কাইপে মিটিং করা শিখিয়েছে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, আমরা যে নেচারে ব্যবসা করি, বেশিরভাগ কাজটাই অফিসে না গিয়ে বাড়িতে বসে করা যায়, এটা একটা শিখেছি। থার্ড থিং, যে এয়ার এত পলিউটেড নয় বা নয়েজ এত কম হয়, সেটা আগে জানা ছিল না। কলকাতা শহরে থাকতে থাকতে তো অতি অভ্যস্ত হয়ে গেছিলাম। তো এই যে তার একটা যে মানে এত নয়েজ ছাড়া কলকাতা শহর এবং পলিউশন ফ্রি কলকাতা শহর, সেটা একটা বিশাল ব্যাপার, ভাবা যায় হয়তো ভাবা যায় না। দামি পয়েন্ট। আর বাড়িতে রান্না ঠান্না কিছু করনি? না, ওটার আর চান্স পাইনি। ওটা দিদি করেছে, ওটা তোমাকে করতে দেয়নি, আমি জানি। আচ্ছা, আমি যাই রণজিৎ দার কাছে। দুটো জিনিস যেটা লকডাউন শিখিয়ে দিয়ে গেছে রণজিৎ দাকে। লকডাউনে আমি অদ্ভুত জিনিস কিছু শিখেছি। যেমন ধরো, আমি লকডাউনে প্রত্যেক দিন বেরিয়েছি। মানে শুরুর দিন থেকে লোক যখন ভয়ে ঘরে ঢুকে গেছে, তখন আমাকে বেরোতে হয়েছে। কারণ আমার চ্যানেলে আমি অনেক কিছু সোশ্যাল ওয়ার্ক, কোথায় কি হচ্ছে, কোথায় কোভিড হচ্ছে, এছাড়া পুলিশ কি কাজ করছে, মন্ত্রীরা কি কাজ করছে, বা আমফানে আমি প্রত্যেকদিন রাতেও বেরিয়েছি। তো সেটা দেখতে গিয়ে আমি দেখেছি একটা আমার কাছে অদ্ভুত জিনিস, যেটা আমার মনে হয়েছে। আমি লেকটাউন অঞ্চলে থাকি। তো আমার প্রথম ধারণা ছিল যে এই কোভিডে যারা বাইরে বেরোবে তারা মারা পড়বে, অর্থাৎ যারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করবে, অর্থাৎ ঘরে থাকলে সে ঘরের বাইরে বেরোবে, তাদের মৃত্যু অনিবার্য। আমি একটা জিনিস অদ্ভুত ভাবে দেখেছি যে আমাদের ওখানে যারা বাজার বসে, যারা মাছ কিনেছে বাজার, তাদের করলে মার্কেটে আমি জিজ্ঞাসা করি, রোজ তোরা কিভাবে বাজার করবি? বললো রোজ মোটামুটি 200 লোকের সঙ্গে কোলাকুলি করে বাজার করছে, মানে সবজি কিনতে হচ্ছে। তারপরে হচ্ছে ওই অবস্থায় বসে গেছে, মুখে মাস্ক নেই, হাতে কিছু নেই, ওখানে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, চা খাচ্ছে, পান খাচ্ছে, রুটি খাচ্ছে। তাদের বাজারে একটা লোকেরও করোনা হয়। হ্যাঁ, এটা কিন্তু না, এটা কিন্তু আমাদের এখানেও আছে। রুটি বাজারে একটা লোকেরও করোনা নেই। শোনো, লেকটাউন শর্ট থেকে এমন কিছু কিছু লোকের করোনা হয়েছে যারা গত 6 মাসে বাড়ির নিচে নামে, যারা ঘরের ফলটা অন্য লোকে দিয়ে গেছে, মানে গ্রিলের বাইরে থেকে সবজি দিয়েছে, সেই সবজি গরম জলে ডুবিয়েছে, ডোবানোর পরে ভালো করে মুছেছে, স্যানিটাইজ করে খেয়েছে, খেয়ে করোনা বেঁধে হসপিটালে চলে গেছে। এটা আমার কাছে একটা নতুন শিক্ষা। এবং আমি বেলগাছিয়া বস্তিতে গিয়ে ইন্টারভিউ নিয়েছি। আমার ধারণা ছিল যে ঈদের পরে এরা প্রায় সাফ হয়ে যাবে। ঈদের সময় যখন আমি দেখেছি আমাদের এখানে মারোয়ারিরা বা প্রচুর বাঙালি ফলকে স্যানিটাইজ করে গরম জলে ভিজিয়ে তুলে খাচ্ছে, ওদের দেখেছি ঈদের সময় ওরা তরমুজ 200 গ্রাম, 100 গ্রাম, 300 গ্রাম কেটে কাটা থাকে। আমি সেগুলো কভার করেছি। আমি দেখেছি কাটা পেঁপে, ছোলা সেদ্ধ, তেলে ভাজা উপচে পড়েছে এবং পাবলিক হুড়োহুড়ি করে কিনছে। এবং তারা
লাগাতার খেয়ে গেছে 20-25 দিন। আমার ধারণা ছিল পুরো ওই বস্তিগুলো সাফ করে দেবে, অথচ ওখানে কোনো করোনা ধারে কাছে যায়নি। করোনা হয়তো এরকমও হয়েছে, এটা তুমি একটা খুব ভালো একটা পয়েন্ট জিনিস শোনো, করতে, এটা দেখার করোনা মতো হয়তো ব্যাপার। ওদের ওখানে ঢুকে দেখেছে যে আমি এদের কি করবো, আমার বাপরা এখানে বসে কিছু করতে পারেনি, এত বড় বড় ভাইরাস, আমরা তো এদের কাছে তুচ্ছ। তো মুসলিম বস্তিগুলোতে ঢুকে বেরিয়েছে, ওদের করোনা কিছু করতে পারে, অথচ যারা বাড়ির নিচে নামে না হতে পারে তাদের ইমিউনিটি লেভেল হাই, সেটা হতে পারে। এটা আমার একটা শিক্ষা যে আমি এটা না না ভেবেছিলাম আমার মনে হয় রণজিৎ দা, তাদের হয়তো ইমিউনিটি লেভেলটা হাই, তাদের হয়তো এখন আমরা যে জানি করোনা কিন্তু ম্যাক্সিমাম অ্যাসিম্পটোমেটিক, মানে সিমটম নেই, তো যাদের হচ্ছেও তারা না মানে অজান্তে তাদের চলেও যাচ্ছে, তো সেটা হতে পারে যে তাদের হয়েছে চলে গেছে তারা জানতে পারেনি বা অ্যাডমিটেড হয়নি, বা হতে পারে সেগুলো হতে পারে। তোমার পয়েন্টটা একদম ঠিক, হয়তো ইমিউনিটি লেভেলটা তাদের খুব স্ট্রং, তারা ওই করে না খেটে খাওয়া মানুষ। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, ইন্ডিয়াতে একটা করোনার মোর্টালিটি রেট কেন বাড়েনি, কারণ এখানকার মানুষরা অনেক বেশি পরিশ্রম করে আজকে কাজ করে, শ্রমিক থেকে শুরু করে সবাই, সেজন্য এখানকার মানুষদের ইমিউনিটি লেভেলটা খুব হাই, যেটা ইটালি বা ইউএস বা এলএ বা সেই জায়গার মানুষদের ইমিউনিটি লেভেলটা কিন্তু খুব কম, ওই জন্য কিন্তু সেখানে মর্টালিটি রেটটা অনেক হাই হয়েছে। তো নিরাজিতা কি বলবে? নিরাজিতা দুটো জিনিস বলুক যেটা লকডাউন নিরাজিতাকে শিখিয়ে দিয়ে গেছে। দেখো, আমি অনেস্টলি বলতে, আমি যেহেতু বিজনেস এই লাইনে আছি, আমাকে রোজই বাইরে বেরোতে হতো আগে, তো আমার ঘরের সাথে মানে কানেকশনটা খুবই কম ছিল। এই লকডাউনে যে ঘরে থাকা যায়, মানে আগে আমি যদি কাজও না থাকতো, আমার কিছু না কিছু হয়তো কোনো কাজ নেই যেদিনকে, স্যাটারডে সানডে হোক বা এনি ডে, তো আমি এমনি বেরিয়ে যেতাম গাড়ি নিয়ে, তো আমার ঘরে থাকাটা আমার অভ্যেস ছিল না। এই লকডাউন পিরিয়ডে ইউ হ্যাভ টু স্টে ইন হোম, তো এই বাড়িতে থাকা যায় কিভাবে, এটা একটা শিখিয়েছে আমাকে। আর আমার মানে আমার, হ্যাঁ এক্স্যাক্টলি, ঘরে থেকে মানে কিভাবে ঘরে থাকা যায়, মানে সবকিছু নিয়ে কিভাবে থাকা যায়। আর তার থেকে বড় কথা, আমার ঘরটাকে মানে আমার বাড়িটা সার্ভেন্ট মানে কি বলবো, মানে যারা কাজ করে তাদের সাপোর্টেই পুরো ঘরটা চলে। এবার দুটো জিনিস হয়েছে, যেহেতু তারা নেই, ঘরের সমস্ত দায়িত্ব আমার উপর, তো একটা পুরো সংসারকে কিভাবে চালাতে হয়, রান্না থেকে তুমি যে বললে তোমার সেই সমস্ত আমার করা হয়ে গেছে, একটা ঘরে ঝুল ঝাড়া থেকে শুরু করে আমি এখন বুঝতে পারি, আচ্ছা এইখানে ঝুল মানে ঝুলটা পড়ে, এটা করে। তো এই জিনিসটা সবকিছু একটা ঘরে থেকে কি করা যায়, এটা শিখিয়ে গেছে এক নম্বরে। সেকেন্ডলি, যেটা আমার হ্যাবিট ছুটে গেছিল অনেকদিন ধরেই, মানে কাজের ক্ষেত্রে আমি লেখালেখি করতাম, তো এই লকডাউন পিরিয়ডে আমার লেখাটা আবার স্টার্ট হয়েছে। তো এই দুটো জিনিস হয়েছে। নোয়িং ইয়োরসেলফ, জাস্ট ট্যালেন্ট যেটা ছিল, যেটা অনেকদিন মানে বই প্রকাশিত হচ্ছিল না, তো সেটার লেখার ট্যালেন্টটাও মানে তুমি জানতে পেরেছো, তুমি মানে সেটা বেরিয়ে এসেছে, খুব ভালো। লকডাউন মানে এই কাজের চোটে সবকিছু চাপা পড়ে যায়, মানে আমাদের তো নেসেসিটিটা আগে পড়ে, আর এটা তো আমাদের অফ টাইম, একটা নিজের ভেতরের একটা কি বলবো, নিজেকে টাইম দেওয়া। তো সত্যি বলতে আমাদের নেসেসিটির পেছনে ছুটতে ছুটতে নিজেকে টাইম দেওয়া হয় না। তো এই লকডাউন পিরিয়ডে আর নেসেসিটিটা এখন হয়ে গেছে ঘরের ভেতরে, নেসেসিটি আমাদের কাছে ওটা। তো এই ঘরের ভেতরে যা যা জিনিস আছে এক্সপ্লোর করা, সেটাই। খুব ভালো উত্তর পেয়েছি সবার কাছ থেকে। আমি সত্যি আজকে অনুষ্ঠানটা দারুণ হলো। আমি বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম, আই উইল লাইক টু থ্যাংক Nirazita, I would like to thank Mr. Firdausul Hasan. Thank you. I would like to thank Ronojita for joining me only at Just News Talking Straight with Sandeep. আমি সকলকে অসংখ্য ধন্যবাদ দেবো যে সবাই তার বিজি শিডিউলের মধ্যে থেকে আমাকে সময় দিয়েছো। আশা করি খুব ভালোভাবে আমরা অনেক কিছু মানে মানুষকে দিতে পেরেছি। 10টা মানুষ, 100টা মানুষ, 200টা মানুষ বা তার থেকে বেশি মানুষ যদি একটু অ্যাওয়্যার হতে পারে এই কথাগুলো শুনে, আমার মনে হয় তাহলেই সাকসেসফুল। Awareness is the most important thing, and I will request all the citizens of the world, do wear N95 or any kind of mask which is available or affordable for you. Do maintain physical distancing, not social distancing. Physical distancing maintain korben, social distancing maintain korben na. Or do sanitize yourself as much as possible. Do listen to what higher authorities are saying.
আরেকটু নিজেকে একটু আপডেট করে নেবেন। ওই মোবাইল ফোনটার মতো আজকে কিন্তু ডিসকাশনের মধ্যে ওটাই ছিল যে একটা দিক যেমন যায় আরেকটা দিক কিন্তু ঠিক সেরকম আসে, অন্ধকারের পরে কিন্তু একটা দিন আসে। তো আমি বলবো সবসময় ডিপ্রেসড হওয়ার কিছু নেই, পজিটিভ ভাবনা রাখতে হবে, পজিটিভ চিন্তা রাখতে হবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্যাট কি আমাদেরকে সবার পাশে দাঁড়াতে হবে। আজকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াতে হবে, তাহলে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো। এটা একটা খুব ভালো জিনিস। আমি বিশ্বাস করি যে উই নিড টু স্ট্যান্ড টুগেদার, উই নিড টু হেল্প ইচ আদার অ্যান্ড উই নিড টু ওয়ার্ক টুগেদার। তার মানেই কিন্তু আমরা এগোতে পারবো। তো আমি আমার অনুষ্ঠান শেষ করছি, বাট বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আমার অনুষ্ঠানে যারা আসে তারা সেটা জানে। আমি বলি 1 2 3, আমি বলবো 1 2 3 অ্যান্ড উই অল উইল সে উই শ্যাল ওভারকাম। উই শ্যাল ওভারকাম হোয়াট? We shall overcome this corona pandemic, we shall overcome this economic crisis, we shall overcome all the depressions, we shall overcome all the extreme pains, agonies in our life. We shall overcome all the negativities in our life, and most importantly, we shall go to a world where we will stay together and we will live together, we will be happy together, supporting each other. And the most important part, যেখানে কোনো রকম কোনো শ্রেণী বৈষম্য থাকবে না, যেখানে কোনো রকম কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সবার কাঁধে কাঁধ রেখে এগিয়ে যেতে পারবে। আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা নেচারকে ভালোবাসবো, দ্যাট ইজ দ্য থিং। তো আমি 1 2 3 বলছি, আমরা সবাই একসাথে মিলে উই শ্যাল ওভারকাম করে উইল র্যাপ আপ দ্য প্রোগ্রাম। ওকে, 1 2 and 3, we shall overcome. We shall overcome. Yes, that is the positivity I expected from my guest. Thank you so much for joining me. Thank you and good night. সন্দীপ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সকলের সামনে আসছি, সকলের পাশে আসছি। থ্যাংক ইউ।